সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, আইসিটি ম্যাজিক বইয়ের লেখক বলছি। আজকে আমরা আলোচনা করব ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমরা আজকে এইচটিএমএল শিখব এবং খুবই সহজভাবে শিখব। আমি কিন্তু এর আগে 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায় সবগুলো কিন্তু একদম সিরিয়ালি পড়িয়েছি, অনেক সহজভাবে পড়িয়েছি, সবাই কিন্তু অনেক সহজভাবে শিখেছে। আজকেও সবচেয়ে সেরা ক্লাস হবে এবং আমার খুবই পছন্দের একটা টপিক এইচটিএমএল। এটা আসলে আমার ছোটোবেলা থেকে একটা আগ্রহের বিষয়। ছোটোবেলায় আমি ওয়েবসাইট বানাইছিলাম, ওয়াপকা ওয়েবসাইট। এখন এগুলো ব্যান হয়ে গেছে। ওইগুলো আসলে আগে বেশি চলতো, কারণ খুব ইজিলি এগুলো তো কাজ করা যাইতো। তো এখন এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়, যদিও বা আসলে খুবই বেসিক, মানে এইচটিএমএল হচ্ছে একদম বেসিক। হ্যাঁ, পরিপূর্ণভাবে ওয়েবসাইট বানাইতে হলে আসলে অনেক অ্যাডভান্স ওয়ে চলে আসছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করে, লারাভেলে করে, তো রিয়্যাক্ট অনেক ভালো, রিয়্যাক্ট জেএস দিয়ে করে। সো এগুলোর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নানান ধরনের কাজকর্ম রয়েছে। নানান ডিজাইনের জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ব্যাক এন্ডের জন্য আরেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। বাট একদম বেসিক যেটা, মানে একটা কোনো কিছু একটা ডিজাইন করার জন্য, মানে জাস্ট একটা ওয়েব পেজ ডিজাইন করার জন্য সবচেয়ে বেসিক যেটা দরকার সেটা হচ্ছে এইচটিএমএল। তো এটা আসলে খুবই আমাদের ব্যর্থতার বিষয় যে আমরা এইচএসসিতে এসে এইচটিএমএলটা শিখতেছি। এটা আসলে আমাদের সবার একটা ভুল ধারণা রয়েছে। সবাই মনে করে যে কম্পিউটার ল্যাপটপ ছাড়া বোধহয় এইচটিএমএল শেখা সম্ভব না। আমি আবার অনেককে দেখেছি যে এইচটিএমএল শেখাচ্ছে হচ্ছে হোয়াইট বোর্ডে বা ব্ল্যাক বোর্ডে। তো আসলে এভাবে তো এইচটিএমএল শেখানো যায় না। এইচটিএমএল শিখতে হয় কম্পিউটারে, অথবা মোবাইলেও শেখানো যায়। মোবাইলে সেরকম সিস্টেম দেখায় দিতে হবে শিক্ষার্থীদেরকে যে তুমি এখানে যাও, গিয়ে এখানে প্র্যাকটিস করো। তো সেটা না করে তুমি বইয়ের মধ্যে যতই পড়ো না কেন, এটা তোমার কোনোই কাজে আসবে না যদি না তুমি বাস্তবে এইচটিএমএলটা নিজে টাইপ করতে না পারো। টাইপ করে এটার আউটপুট কী আসতেছে এটা যদি তুমি বের করতে না পারো, তাহলে এইচটিএমএল বা ওয়েব ডিজাইন শিখে কোনো লাভ নাই। এটা শুধু বইয়ে মুখস্থ বিদ্যার মতো হবে, পাগলের মতো আনসান পড়া হবে। এই পড়াশোনার কোনো দাম আমার কাছে নাই। তো এই জন্য আমি আজকের এই ক্লাসটা সেই সকল স্টুডেন্টদেরকে ডেডিকেটেড করব যারা আসলে সত্যিকার অর্থে এইচটিএমএলটা শিখতে চায়, বুঝতে চায়, ওয়েব ডিজাইন যেটা আসলে ফিল করতে চায় যে কিভাবে করতে হয়, কিভাবে করা যায়, করার জন্য আসলে কোন কোন জিনিসগুলোর দরকার, এগুলো যাদের জানার প্রয়োজন তাদের জন্য এই ক্লাসটা। আমি এটা পুরোটা কম্পিউটারে নেব, কারণ এটা আসলে হোয়াইট বোর্ডে নেওয়ার মতো কোনো ক্লাস নয়। হোয়াইট বোর্ডে আমি কী বুঝাবো তোমাকে? এইচটিএমএল বুঝাবো, কোনটা ট্যাগ, কোনটা এলিমেন্টস, কোনটার কাজ কি বুঝাই দিলাম, তুমি শুধু মাথার উপর দিয়ে গেল। তুমি বাস্তবে যদি সেটা প্রয়োগ না করতে পারো, বাস্তবে তুমি যদি কম্পিউটারে হোক বা মোবাইলে হোক কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি তুমি সেটা টাইপ করতে না পারো, টাইপ করে এটার আউটপুট যদি না দেখতে পারো, তাহলে তো বললাম এই পড়াশোনার কোনো কাজেই আসবে না। তো শুরুতেই বলে রাখি, এই অধ্যায়টা কিন্তু শুধু এইচটিএমএল না, এই অধ্যায়টা কিন্তু ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। মনে রাখবেন, ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। আমি যদি চাই তো শুরুতেই প্রথম যেটা ক্লাস, চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাস, আমি যদি বলি যে না শুরুতে এইচটিএমএল শুরু করে দেই, এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে কী কী ট্যাগ রয়েছে, একদম ডাইরেক্ট প্র্যাকটিক্যালে চলে যাই, তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে, বলবে না আমরা আজকে এইচটিএমএল শিখে গেলাম। কিন্তু আমি কিন্তু এখানে ওয়েব ডিজাইন পরিচিতি এই টপিকটা কিন্তু ফাঁকি দিয়ে ফেলবো। তখন কিন্তু এটা ফাঁকি দিয়ে ফেলবো, তখন তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তোমরা তো বলবো বাহ, আমরা এইচটিএমএল শিখে ফেলছি, আমাদের অধ্যায় শেষ। কিন্তু এইখানে অধ্যায়টা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, এটা মাথায় রাখতে হবে। সো আগে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি সম্পর্কে জানতে হবে, জানার পরে তারপরে এইচটিএমএলে হাত দিতে হবে। হ্যাঁ, তো আমি কিন্তু আসলে ফাঁকি দিব না, কারণ আমার যে চ্যানেল নাহিদ24 চ্যানেলে, এই যে নাহিদ24 চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে, এই প্লেলিস্টের নাম হচ্ছে আইসিটি ফর এইচএসসি অ্যাডমিশন অ্যান্ড জব। এই প্লেলিস্টে কিন্তু একদম শুরু থেকে একদম প্রথম অধ্যায় বিশ্বগ্রাম ধারণা, বিষয় ইন্টারনেট অফ থিংস, এখান থেকে শুরু করে 1-এর পরে 2, 2-এর পরে 3, একদম সিরিয়াল অনুযায়ী কিন্তু আমি আসছি। সো আমি সিরিয়ালটা ব্রেক করতে চাচ্ছি না। হ্যাঁ, শুধু আমি নিজেদের ভিউয়ের আশায় আমি ডাইরেক্ট তোমাকে এইচটিএমএল শেখাবো, তুমিও মজা পাবা, এটা আসলে আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে পরিপূর্ণভাবে তোমাকে এই অধ্যায়টা বোঝানো। তো শুরুতে
ওয়েব ডিজাইনের ধারণাটা দিয়ে রাখি যে ওয়েব ডিজাইনটা আসলে কীভাবে, মানে ওয়েবসাইট কি, ওয়েব কি। তোমরা সবাই জানো আমার যে পার্সোনাল যে ওয়েবসাইট রয়েছে আর একটা বিজনেস ওয়েবসাইট রয়েছে। তো আমার পার্সোনাল ওয়েবসাইট আর বিজনেস ওয়েবসাইট, একটা হচ্ছে nahid24.com, এটা বিজনেস ওয়েবসাইট, আর একটা হচ্ছে nahidhasanmunna.com। হ্যাঁ, সো এটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট nahidhasanmunna.com, আর এটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট। সো যেটাই বলো না কেন এটা কিন্তু একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ডিজাইনটা কিভাবে হয়েছে, এই যে ছবিটা কোত্থেকে আসলো, হ্যাঁ, এই যে পেইড পরীক্ষাতে ক্লিক করলে আবার এগুলো আসতেছে কিভাবে, এই অ্যাডমিশনে ক্লিক করলে আবার ভর্তি প্রস্তুতির জন্য সিস্টেম কিভাবে আসতেছে। হ্যাঁ, এই যে দেখো আমি যদি ইংলিশ এ প্লাসের মধ্যে একটা অ্যাড টু কার্ট করি, দেখো একটা পপ আপ দিয়ে দিল। হ্যাঁ, আমি যদি আবার বাংলা অ্যাড করতে চাই তাহলে বলবে যে না আমি অলরেডি অ্যাড করে ফেলেছি। হ্যাঁ, এখন আমি যদি এই যে ব্যাগের মধ্যে 5টা ঢুকেছে, এখানে যদি ক্লিক দিই আবার একটা ফর্ম দিবে, দিয়ে কোনোটা ডিলিট করবো নাকি অফ করবো, মানে প্রত্যেকটা দেখো এটা কিন্তু একটা ওয়েব পেজ। হ্যাঁ, এগুলো কিন্তু ওয়েব পেজ, এগুলো ডিজাইন করা হয়েছে। এই যে পুরা পেজটা কিন্তু ডিজাইন করতে হয়েছে প্রথমে, তারপরে এগুলোর ভিতরে কাজ করা হয়েছে। এই যে চেক আউটে দিলে আবার নাম ঠিকানা দিতে বলবে, নাম ঠিকানা দিয়ে প্লেস করলে আবার অর্ডার হয়ে যাবে, মানে কত সুন্দর সিস্টেম। তো এই জিনিসটা তো আর এমনি এমনি আসে না, এটা ওয়েবসাইট প্রথমে ডিজাইন করতে হয়েছে। আর তোমরা আসলে খুবই অবাক হয়ে যাবে যে এই যে এত বড় একটা ওয়েবসাইট, বিশাল। হ্যাঁ, এই nahid24.com আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, এটা বললেও তোমরা বিশ্বাস করবে না, এই জন্য বলবো না। এই এত বড় একটা প্রজেক্ট, এটা সম্পূর্ণ রেডি হয়েছে আমার নিজের কনসেপ্টে, মানে আমি নিজে আমার ডেভেলপারকে বলে দিয়েছি যে আমার এরকম লাগবে। প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা পেজ, এই পেজটা কেমন হবে, এখানে ক্লিক করলে কি আসবে না আসবে, এইখানে গিয়ে কি আসবে, মানে প্রত্যেকটা পেজের ডিজাইন আমি নিজে ডেভেলপারকে বলে দিয়েছি যে আমাদের এরকম লাগবে। যার কারণে আমার ওয়েবসাইটটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ, খুবই ফাস্ট চলে। তাই বলে আবার ভাবিও না যে আসলে এই যে পেজটা এটা ডিজাইন করেছি HTML দিয়ে, না। HTML হচ্ছে খুবই বেসিক একটা আসলে ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে এত বড় ওয়েবসাইট বা এত সুন্দর পেজ ডিজাইন করা সম্ভব না। এর সাথে CSS দরকার পড়ে, অনেক কিছু দরকার পড়ে, এগুলো তোমাদের লাগবে না। যেগুলো তোমার পরীক্ষায় লাগবে, যেটুকু লাগবে HTML এর জন্য, সেগুলো আমরা শিখবো, অবশ্যই শিখবো এবং প্র্যাকটিক্যালি দেখব। তার আগে আমরা ওয়েবসাইট ডিজাইনের ধারণাটা নিয়ে রাখি, যে কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন হলো এমন একটা প্রক্রিয়া যার সাহায্যে ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। এই যে ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, nahid24, এই ওয়েব পেজের একটা বাহ্যিক সৌন্দর্য একটা তৈরি করা হলো, প্রথমে ডিজাইন করা হয় যে কেমন হবে দেখতে আমার ওয়েবসাইটটা। ওয়েব ডিজাইনের মূল কাজ হচ্ছে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটের টেমপ্লেট তৈরি করা। টেমপ্লেট মানে হচ্ছে যে একটা জাস্ট রেডি টু গো, মানে রেডিমেড একটা কোনো কিছু জিনিস যেটাকে কাস্টমাইজ করলে, নিজের নাম লোগো চেঞ্জ করলে নিজের একটা ওয়েবসাইট হয়ে যায়। যেমন এর লেআউট কেমন হবে, এর হেডার কোথায়, মেনু কেমন হবে, হ্যাঁ, সাইড বার কেমন হবে, ইত্যাদি, ইমেজগুলো কীভাবে প্রদর্শন করবে, এই যে ধারণাটা, এইটাই হচ্ছে ওয়েবসাইট। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে ওয়েবসাইটটা, হ্যাঁ, এই ওয়েবসাইটটা যদি আমি মোবাইল ভিউতে করি, এই যে দেখো মোবাইল ভিউতে নিয়ে আসছি, দেখো কেমন চেঞ্জ হয়ে গেল, তাই না? তো এইগুলোর প্রত্যেকটা সিস্টেম আছে। এই যে মেনু, এটাকে বলে মেনু, হ্যাঁ, মেনু বার। এই যে উপরে যেটা nahid24 লোগোটা আছে, তারপরে এই যে ব্যাগের মধ্যে 3, এইটা উপরে যে আমি একটা লেখা লিখছি যে পরীক্ষা কোর্স উপভোগ করতে, এগুলো হচ্ছে হেডার। আর নিচের দিকে যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ফুটার। হ্যাঁ, এই যে মানে হেডার হচ্ছে সবসময় উপরে যেটা থেকে যায়। আমি যদি এই বাংলায় প্লাস বইয়ের ভিতরে ক্লিক করি, তারপরে দেখো উপরে কিছু জিনিস কিন্তু থেকেই গিয়েছে। এই যে মানে হোম, অ্যাবাউট আছে, এগুলো কিন্তু সবসময় থেকেই যাচ্ছে, আমি যেখানেই যাই না কেন। হ্যাঁ, ওগুলো থেকে আমি যদি কন্টাক্ট পেজেও যাই, মানে উপরের কিছু ফিক্সড জিনিস রয়েছে, নিচের কিছু ফিক্সড জিনিস রয়েছে। এই উপরের ফিক্সড জিনিসগুলোকে বলা হয় হেডার, নিচের ফিক্সড জিনিসগুলোকে বলা হয় ফুটার। এরকম প্রত্যেকটা, হ্যাঁ, এখানে ইমেজগুলো যে আসতেছে, কিভাবে আসতেছে ইমেজগুলো, তারপরে সাইটের লেআউট কেমন হবে, হেডার, মেনু কোথায় থাকবে, সাইড বার হবে কি না। হ্যাঁ, সাইড বার বলতে হচ্ছে, আমি তোমাকে দেখাই আমার আরেকটা ওয়েবসাইট বহুমুখী.com।
হ্যাঁ, এটা আমার একটা ই-কমার্স ওয়েবসাইট। তো এটার সাইড বার আছে, হ্যাঁ সাইড বার আছে, কিন্তু আমি এটা সাইড বারটা অফ করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি কিছুক্ষণের জন্য সাইড বারটা অন করেছি। এই যে দেখো, এই যে টুডে ইজ ডিল, জিকে ম্যাজিক এবং আমার টি শার্টটা যেটা বলতেছে, এই যে সেকশনটা, এই সেকশনটাই হচ্ছে আসলে সাইড বার, মানে সাইডের দিকে যেটা থাকবে সেটাই হচ্ছে সাইড বার। তো যাই হোক, সহজ কথা হচ্ছে একটা ওয়েবসাইটের কোন জায়গায় কোন জিনিসগুলো থাকবে, এই বিষয়গুলো আসলে ভাবাইটাই হচ্ছে আসলে ওয়েব ডিজাইন। প্রথমে এই ওয়েব ডিজাইনটা তুমি চাইলে নকশাটা তুমি তোমার খাতায়ও করে নিতে পারো, হ্যাঁ মানে ধারণাটা, কনসেপ্টটা তুমি করতে পারো যে না এখানে এখানে এই জিনিসগুলো থাকবে, এখানে ক্লিক করলে এইটা হবে, এই ছবি দেখাবে, এই টেক্সট আসবে, এই ইমেজটা আসবে, এই ফাইল, এই অডিও প্লে হবে, এই ভিডিও প্লে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আমার এই nahid24.com যারা আসে অনেকে বলে যে ভাইয়া বই কেমনে অর্ডার করবো বুঝতেছি না। তো বই কিভাবে অর্ডার করতে হয় যদি না বুঝে, তাহলে নিচের দিকে আসবে, এই যে এখানে লেখা আছে কিভাবে বই অর্ডার করবেন, বুঝতে পারছেন না? এই যে পাশে একটা ভিডিও দেওয়া রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে ভিডিও ওপেন হয়ে গেল, আমাকে সুন্দর করে বলে দিবে যে হ্যাঁ এখানে যান, এখানে যান, এখানে যান, এখানে ক্লিক করেন। একদম বাচ্চা ছেলের মতো বুঝাই দিচ্ছে যে না এখানে ক্লিক করলে এরকম কাজ করলে বইটা কেনা যাবে। তার মানে ওয়েবসাইটে কোথায় কি থাকবে, অডিও প্লে হবে না ভিডিও প্লে হবে, এই জিনিসটা পূর্বে থেকে সাজানোই হচ্ছে আসলে ওয়েব ডিজাইন। ওয়েব পেজ, তো ওয়েব পেজ কি, এখানে কি লেখা আছে না আছে সেগুলো তোমরা পড়ে নিতেই পারবে, তোমাদের কাছে বইও রয়েছে। সো সহজ কথায় যেটা বলি, এই ওয়েব পেজ হচ্ছে এই যে প্রত্যেকটা, এখানে এই যে এটা হচ্ছে হোম পেজ, এটা একটা পেজ। আমি যদি এই বইয়ের ভিতরে একটা ক্লিক করি তাহলে আর একটা পেজ আসবে, এই যে ডেসক্রিপশন পেজ, এই বইটা সম্পর্কে কিছু পেজ আসলো, কিছু পেজ পড়ে দেখুন বইটা কেমন, বিগত বছরের কমনের প্রমাণ, বইটার ডেসক্রিপশন, এগুলো একটা করে পেজ, কন্টাক্ট আজ একটা পেজ, অ্যাবাউট আজ একটা পেজ, মাই অল অর্ডার একটা পেজ, প্রত্যেকটা একটা করে পেজ। মানে আমি যেখানেই ক্লিক দিই যাই আসি না কেন প্রত্যেকটাই এক একটা করে আসলে পেজ, সেগুলো হচ্ছে কি ওয়েব পেজ। তো এই ওয়েব পেজে কি থাকে, টেক্সট, ইমেজ, ফাইল, অডিও, যে সব কিছু থাকতে পারে। হ্যাঁ, এখন হচ্ছে ডেটা ফাইল, মানে এই ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের ডেটা আছে। হ্যাঁ, ডেটা না থাকলে এই ওয়েবসাইটে তো যেমন হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইমেজ আছে। তো এই ইমেজে এটা একটা ডেটা, এটা একটা ডেটা, প্রত্যেকটা তো একটা করে ডেটা। হ্যাঁ, প্রত্যেকটাই হচ্ছে একটা করে ইমেজ। এটা হচ্ছে ইমেজ। তো আমি যদি বাংলা প্লাসের উপর ক্লিক করি, এবারে এখানে লেখা রয়েছে কিছু পেজ পড়ে দেখুন। এই কিছু পেজ পড়ে দেখুন যদি ক্লিক করি তাহলে আমার একটা পিডিএফ ফাইল চলে আসবে যেখানে আমি কিছু পেজ দেখার সুযোগ পাবো। তো এটা কিন্তু আর একটা ডেটা। আমরা যদি উপরে ফাইল নেমের দিকে তাকাই তাহলে সবার শেষে আমরা দেখতে পারবো যে ফাইল নেমের পরে একটা ডট পিডিএফ লেখা আছে। তার মানে ডেটা ফাইল আসলে বিভিন্ন ফরম্যাটে হতে পারে, সেটা ডক ফরম্যাটে হতে পারে, সেটা পিডিএফ ফরম্যাটে হতে পারে, সেটা পিপিটি ফরম্যাটে হতে পারে, মানে যে মানে ফরম্যাটেই তুমি সেভ করো না কেন সেটা হবে। সেই ফাইলটা ভিডিও ফাইল, অডিও ফাইলও হতে পারে। যেমন অডিও ফাইলের মধ্যে .mp3 .mp4 এই ধরনের ফাইলও কিন্তু রয়েছে। সো যে কোনো ফাইলের মানে ওয়েবসাইটে সেটা সাপোর্ট করা যেতে পারে। MP4, AVI, MOV অনেক ধরনের ফাইল রয়েছে। আশা করছি এই যুগের ছেলেপেলেরা এগুলো মানে এগুলো খুবই কমন বিষয়, এগুলো তাদেরকে বোঝাতে হবে না। ছবি এবং গ্রাফিক্স ফাইল, যেমন আমি বললাম এই যে জেপিজি ফাইল থাকতে পারে, এগুলো ইমেজ। হ্যাঁ, PNG, GIF এগুলো ইমেজ জাতীয় ফাইল। এখন সবার শেষে আসতেছি ওয়েবসাইট কী জিনিস। এতক্ষণ দেখলাম আমরা ওয়েব পেজ। তো আমরা যে দেখলাম একটু আগেই বললাম যে আমার এইটাই হচ্ছে ওয়েবসাইট, এই nahid24.comটাই হচ্ছে ওয়েবসাইট। এখন আবার এইটাকেই বলতেছি ওয়েব পেজ। বিষয়টা কেমন না? এটা হচ্ছে প্রত্যেকটা এক একটা করে ওয়েব পেজ। প্রত্যেকটা এক একটা করে ওয়েব পেজ, কিন্তু এই যে এতগুলা পেজ একখানে হয়ে যখন পূর্ণাঙ্গ রূপে এটা কাজ করবে তখন এটা হবে ওয়েবসাইট। তার প্রত্যেকটাই হচ্ছে একটা করে পেজ এবং অনেকগুলা পেজ। হ্যাঁ, আমি যদি এটা ডিজাইন করে রাখি তো বা এখানে যদি আমি এই যে ক্লিক করলে এখানে আরেকটা আসতেছে, এখানে ক্লিক করলে আরেকটা পেজে যাচ্ছে, এই সবগুলা পেজ মিলেই হচ্ছে আসলে ওয়েবসাইট। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলতে পারি যে এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। হ্যাঁ, এখন এক পেজেও ওয়েবসাইট হতে পারে, হ্যাঁ হতেই পারে। মনে করো কোনো একটা ওয়েবসাইট আমার nahidhasanmunna.com, হ্যাঁ আমার পার্সোনাল ওয়েবসাইট। তো এখানে তো আসলে আমার পার্সোনাল ওয়েবসাইট, এখানে ঢুকে শুধু আমার ব্যাপারে লেখা থাকলেই হয়ে গেল, তাই না? আমার এখানে তো আর কোনো কাজের দরকার না। আমি যদি চাই এখানে শুধু আমার নাম ঠিকানা লিখে দিয়ে দিলাম যে আমার পার্সোনাল ওয়েবসাইট, ঢুকলো আমার ব্যাপারে জানলো, শেষ।
এক পেজে ওয়েবসাইট হয়ে যেতে পারে, এক পেজে হতে পারে, একাধিক পেজে হতে পারে, সেগুলোকে ওয়েবসাইট বলে। তো একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত, যদি একাধিক পেজ থাকে সেটা কিন্তু পরস্পর সংযুক্ত হইতে হবে এবং সেটা একই ডোমেনের অধীনে হতে হবে। এখন ডোমেইন জিনিসটা কি, এই যে ওয়েবসাইটে যে ঢুকলাম nahidhasanmunna.com, এটা একটা ডোমেন। এই যে ওয়েবসাইটে ঢুকলাম nahid24.com, এটা একটা ডোমেন। এই সবগুলো ওয়েব পেজ কিন্তু এই ডোমেইনের সাথে কানেক্টেড। আমি শুধু এই ডোমেনের অধীনেই কিন্তু ওই পেজগুলো থাকতে হবে, অর্থাৎ একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা। সার্ভার কি, সার্ভার হচ্ছে একটা মনে করো যে হোস্টিং, হ্যাঁ, মনে করো যে তোমার এই যে আমার বললাম যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কোথাও না কোথাও তো রাখা আছে এই ফাইলগুলা। যদি রাখা না থাকে তাহলে তুমি এখানে কিভাবে পাচ্ছ, আন্দাজে তো এখানে আসবে না, কোথাও না কোথাও তো রাখা আছে। এই যে জায়গায় রাখা আছে সেটাকে বলা হচ্ছে সার্ভার। সো এই একই ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত যে এক বা একাধিক ওয়েব পেজ, সেই এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে ওয়েব পেজটি প্রদর্শিত যেটা হয় সেটাকে বলে হোম পেজ। এই শুরুতে যেটা আসে এটা, এই শুরুতে এই পেজটাকেই বলা হচ্ছে হোম পেজ। আর www এটা ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সার্ভারগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রাখা হয়েছে। সেই সার্ভারগুলোতে এই ওয়েব পেজগুলো কিন্তু থাকে, যার যেখান থেকে আসলে ইন্টারনেট কিন্তু ব্যবহার করা যায়, যেখান থেকে ইন্টারনেট ব্যবহারের জন্য তথ্য নেওয়া যায়। এখন হচ্ছে ওয়েব পোর্টাল। তো এগুলো কিছু কিছু জিনিস আসলে না জানলেও হয়, তারপরে বলে রাখি যে ওয়েব পোর্টাল আসলে কিছুই না, এটাও ওয়েবসাইটের মতো, কিন্তু এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে। হ্যাঁ, ওখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের তথ্য দেয় আর কি। মানে একটা পেজের মধ্যে মাল্টিপল ওয়েবসাইটের তথ্য বা লিঙ্ক আপ করা থাকে, সেগুলো বলা হচ্ছে ওয়েব পোর্টাল। আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে একটা নির্দিষ্ট অ্যাড্রেস। তুমি যে মোবাইলটা ইউজ করতেছো সেটারও একটা আইপি অ্যাড্রেস রয়েছে, আমি যে কম্পিউটার ইউজ করতেছি সেটারও একটা আইপি অ্যাড্রেস রয়েছে, আমি যে এই ওয়েবসাইটটা তৈরি করেছি সেই ওয়েবসাইটেরও একটা আইপি অ্যাড্রেস রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই, এই মোবাইল, কম্পিউটার, ওয়েবসাইট, এগুলো সবারই আইপি অ্যাড্রেস রয়েছে। আইপি অ্যাড্রেস হচ্ছে তার একদম পরিপূর্ণ একটা ঠিকানা, না মানে এই ঠিকানাটাই হচ্ছে পার্মানেন্ট, তার পার্মানেন্ট একটা ঠিকানা। এর পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেটের প্রতিটি কম্পিউটারের একটা নির্দিষ্ট আইডেন্টিটি অ্যাড্রেস থাকে। হ্যাঁ, সেই আইডেন্টিটি অ্যাড্রেসকে বলা হয় আইপি অ্যাড্রেস। একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস দুইটা অংশ থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। তো একটা আইপি অ্যাড্রেস 32 বিট নিয়ে গঠিত হয়, যার 4 বিটের এক একটা অংশকে অক্টেট বলে। অর্থাৎ বোঝানোর সাথে আমি যদি একটা এক্সাম্পল নেই, এটা একটা আইপি অ্যাড্রেস, তো এই আইপি অ্যাড্রেসের এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এখানে 4টা অক্টেট রয়েছে। সো প্রতিটা অক্টেটে আমরা দেখতে পাচ্ছি যে একটা করে 8টা করে বিট রয়েছে। সো 4 8 32টা বিট রয়েছে। আমি যদি গুনি 1 2 3 4 5 6 7 8 16 24 32, সো এখানে 32টা বিট রয়েছে। সো আশা করছি বুঝতে পারছো, এই প্রথম যে 16টা, এই প্রথম 2 অক্টেটকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস এবং পরবর্তীগুলোকে বলা হয় হোস্ট অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস মূলত 4 প্রকার। একটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, ডাইনামিক আইপি অ্যাড্রেস। তো এগুলো বিস্তারিত জানার প্রয়োজন পড়বে না, আর যে দুইটা জানার একটু প্রয়োজন পড়বে সেটা হচ্ছে IPv4 এবং IPv6। IPv4 হচ্ছে এটা ভার্সন 4, আসলে কিছুই না, এটা ভার্সন 4, এটা ভার্সন 6। তো যেটা চতুর্থ সংস্করণ সেটাই আসলে IPv4। যেমন আমরা একটু আগে যে 32 বিটের এক্সাম্পলটা দেখে আসলাম, এটাই আসলে IPv4। আর এরপরে যখন আসলে তারা দেখলো যে পৃথিবীর সকল ডিভাইস আসলে এই IPv4 দিয়ে আসলে শেষ করা যাচ্ছে না, কারণ পৃথিবীতে এত ডিভাইস চলে আসছে বা ইন ফিউচারে আসবে যেগুলোকে এই IPv4 মানে 32 বিটের মধ্যে আসলে কোলানো যাবে না, 32 বিট পার হয়ে আরও বিটের প্রয়োজন পড়বে, আরও জায়গার প্রয়োজন পড়বে। তখন তারা IPv6, এটা আসলে 128 বিট, যেটা আমরা 32 বিট এটা ছিল, এটা 128 বিটের তারা একটা আইপি অ্যাড্রেস এর একটা ভার্সন লঞ্চ করলো, সেটা হচ্ছে IPv6। সো এই IPv6 হচ্ছে 128 বিট, এটা 1995 সালে তৈরি হয়, আর এটা আসলে 1983 সালে
সো এগুলো ডিটেলস আমরা জানতে পারবো। আমি আশা করব তোমাদের সবার কাছে আইসিটি ম্যাজিক বই রয়েছে, কারণ আমি এখান থেকে পড়াচ্ছি। তোমরা চাইলে আইসিটি ম্যাজিক বই থেকেই পড়লে ভালো হয়, কারণ এখান থেকে সিরিয়াল আমি পড়াচ্ছি। যদি তোমার কাছে অন্য কোনো বই থাকে কোনো ব্যাপার না, তুমি এখানে ক্লাস করলেও বুঝতে পারবে। সো আমি কিন্তু একটু সময় নিচ্ছি, কারণ আমরা HTML মানে ডাইরেক্ট HTML শুরু করলেই তো আমি বললাম তুমি খুশি হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু গ্যাপ দিয়ে ফেলবো। তো আমি কিন্তু গ্যাপ দিচ্ছি না, তোমাকে ভালোভাবে পড়ানোর জন্য একটু সময় নিচ্ছি। আশা করছি তোমরা সেই ধৈর্যটা ধরবা এবং ভালো করে শিখবা। এখন আমরা দেখব ডোমেইন নেম। এই যে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আমার একটা ব্যবসায়িক ওয়েবসাইট nahid24.com, সো এই nahid24.com এটাই কিন্তু আসলে ডোমেইন নেম। এই nahid24.com এটাই মূলত ডোমেইন নেম। তো মূলত আসলে ডোমেইন নেম এর কোনো প্রয়োজন হতো না যদি আসলে আইপি অ্যাড্রেসটা সহজ হইতো, মানে আইপি অ্যাড্রেসটা যদি সুন্দর হইতো। যেমন হচ্ছে আমি নিরাপত্তার স্বার্থে আমার nahid24.com এর আইপি অ্যাড্রেসটা বলতেছি না, তো আমি বলে রাখি এমনিতে যে তো ধরো যে আমার nahid24.com ওয়েবসাইটের নামটা এরকম না হয়, আমার ওয়েবসাইটের নাম যদি এরকম হইতো যে এরকম যে 2344 এরকম একটা নাম দিয়ে আবার ডট দিয়ে মনে করো আবার 44436 এরকম আবার ডট দিয়ে এরকম একটা নাম্বার, হ্যাঁ এত বড় বিশাল বড় একটা নাম্বার সাপোজ। তো আমি যদি বলতাম যে আমার ওয়েবসাইটের নাম হচ্ছে 32133445556.344, মানে এগুলো যদি বলি মানুষকে যেটা আমার ওয়েবসাইটের নাম, এখানে ভিজিট করে হ্যাঁ আমার বই কিনো, তাহলে কি মানুষকে বই কিনবে না কিন্তু, কারণ এটা একটা কঠিন একটা অ্যাড্রেস। হ্যাঁ মানে আমার ওয়েবসাইটের নামই যদি মানুষ এক দেখাতেই যদি মানুষ বা এক শোনাতেই যদি মানুষ মনে করতে না পারে, মানুষের যদি মনে না থাকে, তাহলে তো আসলে কাজ হইল না। তার মানে আইপি অ্যাড্রেস তো আমি বললাম মানুষের মানে ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসগুলো বা যে কোনো ডিভাইসের আইপি অ্যাড্রেসগুলো বড় হয়ে থাকে। এখন অত বড় আইপি অ্যাড্রেস তো আসলে মানুষের মনে রাখা সম্ভব না। মূলত আইপি অ্যাড্রেস দিলেই ওয়েবসাইটে ভিজিট হয়ে যাবে, কিন্তু ওই আইপি অ্যাড্রেসগুলো তো আসলে মনে রাখা সম্ভব না। এই জন্য আমরা একটা করে ডোমেইন নেম কিনে থাকি বা একটা করে ডোমেইন নেমের প্রয়োজন হয়, যেই ডোমেইন নেমটা কানেক্ট থাকে ওই আইপি অ্যাড্রেসের সাথে। যেমন আমি এখানে বললাম যে আমার ওয়েবসাইটের নাম হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, আমি যখন এই আইপি অ্যাড্রেসটা কানেক্ট থাকবে কিন্তু আমার nahid24.com ডোমেইন নেমের সাথে, তার মানে আমার nahid24.com গেলেও যা পাবো এই আইপি অ্যাড্রেসে গেলেও তাই পাবো, মানে দুইটাই কানেক্টেড থাকবে। যখন আমি nahid24.com ভিজিট করে ক্লিক দেব, তখনই সাথে সাথে বলে দিবে ও তাহলে এই ওয়েবসাইটে ক্লিক করছে মানে হচ্ছে এই ডোমেইন নেমে ক্লিক করছে, তার মানে হচ্ছে আমাকে এই আইপি অ্যাড্রেসে নিয়ে যাইতে হবে। তখন কি করে এই আইপি অ্যাড্রেসে নিয়ে যায় এবং তখন আমার সাথে এরকম একটা পেজ দেখায়। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস রয়েছে যেটা তার ডোমেইন নেমের সাথে কানেক্ট করা থাকে। সো সেটাই আমি আসলে এখানে বোঝাইছি যে ধরো যে nahid24.com একটা হচ্ছে ডোমেইন নেম যার আইপি অ্যাড্রেস হচ্ছে এত। এটি মনে রাখা খুবই কষ্টকর, কারণ 199.170.0.2 এটা থেকে আসলে ভালো না, এর থেকে তো nahid24.com সহজ না। তখন কি হয়, যখন nahid24.com যাই তখন সে এই জায়গায় কিন্তু নিয়ে যায়, আমাকে এই আইপি অ্যাড্রেসে নিয়ে যায়। তো প্রতিটি ডোমেইন নেমের আবার দুইটা প্রধান অংশ থাকে এবং একটা ঐচ্ছিক অংশ থাকে, যেগুলো হচ্ছে রুট লেভেল, সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল ডোমেইন। সো রুট লেভেল ডোমেইন কোনটা, সেকেন্ড লেভেল ডোমেইন কোনটা এবং থার্ড লেভেল বা সাব ডোমেইন কোনটা যেটা ঐচ্ছিক সেটা কোনটা, সবগুলোই আমরা জানবো, একটু পরে জানবো। হ্যাঁ এখনই জানানো যায়, বাট আমি এখনই জানাইতে চাচ্ছি না, কারণ আমাদের আরও কিছু বিষয় রয়েছে। আমরা যদি এই দিকে আসি তাহলে আমরা এখানে এক্সাম্পল অনুসারে আমরা দেখতে পারবো যে কোনটা রুট লেভেল ডোমেইন, কোনটা থার্ড লেভেল ডোমেইন, সবগুলোই আমরা এখানে দেখবো, একটু ওয়েট করো। সো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই যে আমি বললাম nahid24.com, এই কমটা কি? এই কমটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য, মানে এমন না যে আসলে বাণিজ্যিক প্রতিষ্ঠানই আসলে .com ডোমেইনটা নিতে পারবে আর কেউ নিতে পারবে না। মানে যেমন আসলে nahid24.com একটা বাণিজ্যিক ডোমেইন, বাণিজ্যিক আমার এটা একটা ব্যবসায়িক বিষয়, আমার প্রকাশনী, আমি nahid24.com নিয়েছি। কিন্তু আমার যে পার্সোনাল ওয়েবসাইট nahidhasanmunna.com, এখানে আমি কেন .com ডোমেইনটা নিয়েছি? আমি তো চাইলে অন্য ডোমেইনে নিতে পারতাম, আমি এখানে .net নিতে পারতাম, .int নিতে পারতাম, .me নিতে পারতাম। me নেওয়াটা সবচেয়ে বেশি উপযুক্ত ছিল, কিন্তু আমি
ওইটা নেইনি কারণ আমাদের বাংলাদেশে আসলে সবাই ওই জিনিসগুলো বুঝে না যে আসলে ওয়েবসাইটের নেম, ওয়েবসাইটের যে ডোমেইন নেম সেটা যে .com ব্যতীত .gov.edu যে হতে পারে। যেমন নাহিদ24 কিন্তু আমার একটা এডুকেশনাল একটা ওয়েবসাইট, সো আমি চাইলে কিন্তু আমার এখানে নাহিদ24.edu নিতে পারতাম, নিলে বেস্ট হইতো। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ ওইগুলো বুঝতে চাইবে না, মানুষ সবাই জানে যে .com মানে সব কিছুতে কম, মানে এই জন্য আসলে প্রচলনের জন্য .comটা এখন সবাই নিয়ে থাকে, বেশিরভাগই নিয়ে থাকে যদি তাদের বাজেটের সমস্যা না থেকে থাকে, আর এই জন্য বেশিরভাগ সময় নিয়ে থাকে। বাট অনেকে .net .int এগুলো ইউজ করতেছে, অহরহ ইউজ করতেছে, কারণ মানে যার প্রয়োজন হয় সে ওই .netও খুঁজে নেবে, .org খুঁজে নেবে, ঠিক আছে, .gov.bd দেখো না, এগুলো খুঁজে নেবে, যার প্রয়োজন হবে সে নিজেই খুঁজে নেবে। সো বা আমি আমার ওয়েবসাইটটাকে সিম্পল রাখার জন্য আমি নাহিদ24.com নিয়েছি। সো প্রত্যেকটা .com .gov এগুলোর মানে একটা মানে রয়েছে। গভ যেমন হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, যেমন eticket.gov.bd ট্রেনের যে টিকিট কাটার জন্য, বা EDU শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ডগুলোতে দেখো এডুকেশন বোর্ড result.gov.bd, গভ রয়েছে, EDU রয়েছে অনেক সময়, ORG মানে অলাভজনক যে প্রতিষ্ঠান যেখানে লাভ আসে না, হ্যাঁ, সেবামূলক। নেট হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস যারা প্রোভাইড করে, আন্তর্জাতিক সংস্থা যারা, তাদের INT মানে নানান ধরনের ডোমেইন এগুলো রয়েছে। সো ডোমেইনের ধরন, আসলে এই ধরনগুলো দেখানোর সময় বোঝা যায় যে এই ওয়েবসাইটটা কী ধরনের ওয়েবসাইট, বেশিরভাগ সময় বোঝা যায়। সাবডোমেইন বিষয়টা আসলে সহজভাবে বোঝাই। যেমন আসলে আমার ওয়েবসাইট হচ্ছে নাহিদ24.com। এখন এই নাহিদ24.com এর সামনে যদি কোনোভাবে কোনো কিছু লিখে দিই যে test.nahiদ24.com, সাপোজ টেস্ট, এখানে কিছু আসবে না, কারণ এইটা তো আমি ডিজাইন করি নাই, মানে জাস্ট বোঝাইলাম test.nahiid24.com। যেমন আমি যেটা করে রাখছি এই মুহূর্তে, যে nahiid24.com এর সামনে যদি আমি এরকম বা এফ যদি দিই, আমি যদি এফ দেই তাহলে কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে, হ্যাঁ। সো এই যে সামনে আমি একটা এফ দিলাম, নাহিদ24.com এর সামনে একটা এফ দিলাম, তোমরাও দিয়ে দেখতে পারো ততদিন থাকবে কিনা, মানে এফ দিয়ে দেওয়ার পরে আরেকটা জিনিস আসলো, এখানেও কিন্তু ওয়েব পেজ রয়েছে, এখানেও কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে। তার মানে এই যে নাহিদ24 এর সামনে যেটুকু অংশ আমি দিলাম, এইটাই হচ্ছে আসলে সাবডোমেইন। মানে নাহিদ24 এর সামনে যেটুকু দিব, মেইন ডোমেনের সামনে যেটুকু দিব, সেটাই সাবডোমেইন। হ্যাঁ, অনেক সময় দেখবা আসলে এই সাবডোমেইনগুলো বিভিন্ন ওয়েবসাইটে থাকে, মানে কোনো জিনিস সেকশনটা আলাদা করে দেয়। হ্যাঁ, যেমন হচ্ছে ধরো আমি নাহিদ24.com এ সাপোজ আমি এখন আমার এখানে বইয়ের ব্যবসা রয়েছে, হ্যাঁ, আমার এখানে বইয়ের ব্যবসা রয়েছে। সো আমি এখানে সাপোজ আমি কোনো দিন যদি চাই যে আমার এখানে না বইয়ের সাথে সাথে আরও বিভিন্ন ধরনের মোবাইল বিক্রি করব, হ্যাঁ, আমি ইলেকট্রনিক ডিভাইস আরও কী রয়েছে, কম্পিউটার বিক্রি করবো, সব আমি এখানে বিক্রি করবো। সো একটা কাস্টমার ঢুকে যখন দেখবে বই মোবাইল সব এখানে হিজিবিজি হয়ে আছে, বিষয়টা কেমন না? তো তখন আমি কি করব, তখন এই যে এখানে দিব মোবাইল, এখানে কম্পিউটার দিব, এখানে যদি ক্লিক করে, এই মোবাইলে যখন ক্লিক করবে তখন এখানে mobile.nahiid24.com এ চলে যাবে, তখন ওই সেকশনটাকে আলাদা করে দিব। আমি যদি এখানে দিই কম্পিউটার, তাহলে ওখানে চলে যাবে computer.nahiid24.com, মানে সেকশনটাকে আলাদা করে দিব, তাহলে বিষয়টা খুবই অর্গানাইজ হয়ে যাবে। মানে নিজেদের প্রয়োজনে সাবডোমেইন ক্রিয়েট করা যায়। সাবডোমেইন ক্রিয়েট করতে কোনো টাকা পয়সা লাগে না। হ্যাঁ, যেমন আমি আগে একসময় ক্রিয়েট করেছিলাম modeltest.nahiid24.com, মানে আমার মডেল টেস্টগুলোকে আমি আলাদা করেছিলাম, exam.nahiid24.com, এক্সামগুলোকে আলাদা করেছিলাম। এখন এগুলো করার প্রয়োজন হয় না, এখন এগুলো সিস্টেম করে আমি সব সাজাই নিয়েছি। সো এগুলো জাস্ট বুঝে নাও যে সাবডোমেইন হচ্ছে মূল ডোমেনের অংশ, যাকে থার্ড লেভেল বা তৃতীয় স্তরের ডোমেইনও বলা হয়। এটা একদম ফ্রি, এটা নেওয়ার জন্য কোনো টাকা লাগে না, শুধু মেইন ডোমেইনটাই টাকা দিয়ে কিনলেই হয়ে যায়। একটি ডোমেইনের সাবডোমেইন থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তুমি চাইলেই ক্রিয়েট করতে পারো, না চাইলেই ক্রিয়েট করতে পারো, এবং যত খুশি তত সাবডোমেইন বানানো যায়, এটার কোনো লিমিট নাই। অনেক সার্ভারের লিমিট দেওয়া থাকে যে না এত বেশি ক্রিয়েট করা যাবে না, বাট বেশিরভাগ সার্ভারে, মানে যদি ভালো সার্ভার ভালো হোস্টিং কেনা থাকে তাহলে এই লিমিটটা থাকবে না। সো এখন আসি আমরা ওয়েব অ্যাড্রেস। আমরা যে এই যে ওয়েবসাইটে ঢুকি, এই যে nahiid24.com এ ঢুকি, আমি যদি শুধু নাহিদ24 লিখে ক্লিকও দেই, তারপরেও ভালো করে যদি দেখি, তাহলে এখানে কিন্তু HTTPS নামে একটা পার্ট চলে আসে। আমি না টাইপ করলেও সে জোরপূর্বক সে আনবেই। শুধু তাই না, আমি যদি এখানে HTTPS এর পরে এই যে আমি যদি www দেই, তাও কিন্তু সেম ওয়েবসাইটেই নিয়ে আসবে আমাকে। হ্যাঁ, wwwটা আসাও যা কথা, না আসা তাও তাই কথা।
আবার আমি যদি এই HTTPSটা কেটে শুধু www দেই তাও কিন্তু সেম জায়গাতেই আমাকে নিয়ে আসবে। সো পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট হচ্ছে এরকম https https এইভাবে //www.nahid24.com। এখন এই .com এর পরে স্ল্যাশ দিয়েও আবার অন্য কোনো কিছু একটা আসতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, এখানে nahid24.com আছে, কিন্তু আমি যদি বাংলা A+ এর উপর ক্লিক দেই তাহলে দেখো ওখানে nahid24.com এর পরে /book/বাংলা A+ চলে আসছে। এই যে স্ল্যাশের পরে আরও এক্সট্রা পার্ট চলে আসে, এগুলো পেজে ভেদে। মানে যদি আমি অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে দেখো এই nahid24.com/about। আমি যদি লগ ইনে ক্লিক করি nahid24.com/login। আমি যদি কোনো একটা PDF ফাইল ওপেন করি বা কোনো একটা JPG ফাইলও ওপেন করি, সেটারও কিন্তু এটার পাশে দিয়ে একটা ফাইলের নেম থাকে। যেমন PDF ফাইল ওপেন করলাম, দেখো nahid24.com/অমুক/pdf। তার মানে PDF ফাইল ওপেন করলে সবার শেষে কিন্তু একটা PDF থাকতেছে। তার মানে পূর্ণাঙ্গ রূপে আমাদের একটা ওয়েবসাইটের যে ওয়েব অ্যাড্রেস সেটা এরকম হতে পারে https www.nahid24.com/quiz/ict.html। মানে এটা পূর্ণাঙ্গ রূপে একটা ওয়েবসাইটের একটা ওয়েব অ্যাড্রেস হতে পারে। তার মানে হচ্ছে আমি যেটা ওপেন করেছি সেই ফাইলটা হচ্ছে একটা HTML ফাইল। হ্যাঁ, নর্মালি এটা কোনো মানে জাস্ট একটা HTML একটা ফাইল ওপেন করেছি, আমি কোনো ভিডিও ওপেন করিনি, আমি কোনো PDF ওপেন করিনি, আমি একটা HTML ফাইল ওপেন করেছি আমার ওয়েবসাইটে গিয়ে। সো এখানে HTTPS যেটা, এটা হচ্ছে প্রোটোকল। অনেক ওয়েবসাইটে HTTP থাকে, S থাকে না। S না থাকার মানে হচ্ছে ওই ওয়েবসাইটটা সিকিউর না, ওই ওয়েবসাইটে যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে, সিকিউরিটি ইস্যু থাকতে পারে। HTTPS যেমন আমার ওয়েবসাইটে এখানে গেলে দেখতে পারবে HTTPS আছে। হ্যাঁ, HTTPS মানে হচ্ছে আমার ওয়েবসাইটে সিকিউর। অনেক গভর্নমেন্ট ওয়েবসাইটে আমি দেখেছি যে HTTPS নাই, মানে তাদের এত বড় গভর্নমেন্ট ওয়েবসাইট, তারপর তাদের ওয়েবসাইট সিকিউরিটি দেয়নি। এরপরে www যেটা, এটাকে বলা হচ্ছে থার্ড লেভেল ডোমেন, অর্থাৎ এটাই হচ্ছে সাবডোমেন। আমি বলেছি nahid24.com এর সামনে nahid24 এর সামনে যেটা থাকবে সেটাই সাবডোমেন। আমি এখানে বলেছি টেস্ট দিলে সেটাও সাবডোমেন। আমি এখানে বলেছি যে এফ বা যে কোনো কিছু একটা দিলে সেটা সাবডোমেন। সো www দিলে সেটা কেন সাবডোমেন হবে না, সেটাও সাবডোমেন, সেটাও থার্ড লেভেল ডোমেন। আর nahid24 যেটা, সেটা হচ্ছে ডোমেন নেম। nahid24টা হচ্ছে জাস্ট ডোমেইন নেম। হ্যাঁ, আর nahid24 এর পরে যেটুকু অংশ .com নাকি .net নাকি .org নাকি .edu, এই জিনিসটা হচ্ছে ডোমেইন এক্সটেনশন, অথবা এটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। এটাকে কি বলা হয়? টপ লেভেল ডোমেইন। এই ডোমেইনের পরে যে স্ল্যাশ দিয়ে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় ডিরেক্টরি। তার মানে nahid24.com এ গিয়ে কুইজ নামে একটা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারের ভিতরে আমার একটা ফাইল রয়েছে, সেই ফাইলটার নাম হচ্ছে ict.html। তার মানে এই যে কুইজটা, এটা হচ্ছে ডিরেক্টরি, মানে ফোল্ডার নেম। nahid24.com এর ভিতরে কুইজ নামে আমি একটা সেকশন করেছি, একটা ফোল্ডার ক্রিয়েট করেছি মোবাইলে যেরকম করে। সেই ফোল্ডারের ভিতরে গিয়ে ict.html নামে একটা ফাইলের নেম রয়েছে, সেইটা আমি ওপেন করেছি। তার মানে এগুলো আমরা বুঝতে পারছি, এই প্রোটোকল ডোমেইন সবগুলো আমি বুঝতে পারলাম। এখানে এখন যেটা বুঝতে হবে, এই যে www সাবডোমেইন, ডোমেইন নেম এবং টপ লেভেল ডোমেইন বা এক্সটেনশন .com net, এই তিনটা মিলে এটা হয় হোস্ট নেম। এই তিনটা মিলে হয় কি? হোস্ট নেম। তো আশা করছি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী অংশে যাব, তার আগে বলে নেই এখানে যে জিনিসটা রয়েছে এটাই সঠিক। এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মতবিরোধ দেখতে পারবে, কিন্তু সেগুলো সঠিক নয়, এটাই একদম অথেন্টিক। এখানে আমি যা ইনফরমেশন দিয়েছি তাই সঠিক। প্রোটোকল হচ্ছে কিছু নির্দিষ্ট নিয়ম। হ্যাঁ, প্রোটোকল দিয়ে রাখে নির্দিষ্ট নিয়ম। তো ভিন্ন ভিন্ন কম্পিউটার একসঙ্গে যুক্ত করতে হলে কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে যোগাযোগের জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। এই নিয়মগুলোকে বলা হচ্ছে প্রোটোকল। এই নিয়মগুলো হচ্ছে HTTPS, IP, TCP, FTP, এগুলো সবগুলোই হচ্ছে একটা একটা করে প্রোটোকল। এগুলো সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন পড়বে না, সো ওইদিকে আমি যাচ্ছি না। সো বা ডিরেক্টরি পাথস, এগুলো আমি একটু আগেই বললাম যে ফোল্ডার, হ্যাঁ, যে ফোল্ডারের মধ্যে পেজগুলো থাকে। ফাইল নেম হচ্ছে ওই
যে আসলে যেটা আসলে ইমেজ হোক, পিডিএফ হোক, ডক হোক, যে ফাইলটা, যে জিনিসটা, সেটার তো একটা নেম রয়েছে। হ্যাঁ, সেটা HTML হতে পারে, সেটা পিডিএফ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা হচ্ছে ফাইল নেম। সো এগুলো আসলে কি বুঝাবো, ওয়েব ব্রাউজার কি আর বোঝাইতে হবে? এই যে আমি ক্রোমে যে যাচ্ছি, হ্যাঁ, তারপর হচ্ছে সাফারি বা হচ্ছে ব্রেভ, ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, মাইক্রোসফট এজ, এগুলো সবগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। এই ওয়েব ব্রাউজারের মধ্য দিয়ে আমরা ওয়েবসাইটে প্রবেশ করি। ওয়েব ব্রাউজ করে করে কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে চলে যাই। সো এখানে গুরুত্বপূর্ণ যে ওয়েব ব্রাউজারগুলো আমি দিয়েছি, অপারা, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স। হ্যাঁ, সো সার্চ ইঞ্জিন হচ্ছে ধরো যে আমি কোনো একটা টপিকে কোনো তথ্য জানার প্রয়োজন হয়, হ্যাঁ, কোনো একটা টপিকে কোনো তথ্য জানার প্রয়োজন হচ্ছে, কিন্তু আমি পৃথিবীতে যত তথ্য রয়েছে সেই সব তথ্য কোন কোন ওয়েবসাইটে রয়েছে সব তো আমি জানি না। যেমন আমি যদি এখন জানতে চাই যে কম্পিউটার হ্যাকিং সম্পর্কে, এখন কম্পিউটার হ্যাকিং সম্পর্কে কোন ওয়েবসাইটে লেখা আছে সেটা তো আমি জানি না। সো সেটা যেহেতু জানি না, আমি জাস্ট কম্পিউটার হ্যাকিং লিখে যদি গুগলে সার্চ দিই, সে কিন্তু আমাকে অনেক তথ্য দিয়ে দেয়। সো এই তথ্যগুলা যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটগুলো আমরা পেয়ে যাচ্ছি। সো এটা যে সার্চ করতেছি, এই সার্চটা করতেছি গুগল সার্চের মতো দিয়ে। সেই গুগল সার্চের মতো আরও কিছু সার্চ ইঞ্জিন রয়েছে, ask.com, baidu.com, bing.com। যদি কখনো মনে হয় যে এগুলোতে গিয়ে সার্চ করে একবার দেখি, হ্যাঁ, দেখতে পারো। তুমি গুগলে সার্চ না করে ওই সরাসরি ask.com-এ ভিজিট করবা, হ্যাঁ, ভিজিট করে এখানেও সার্চ করতে পারো। তুমি এখানেও সার্চ করতে পারো যে কম্পিউটার হ্যাকিং লিখে। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, গুগলের মতোই সার্চ ইঞ্জিন, হয়তো বা এটা টপ বা পপুলার হতে পারে না গুগলের মতো, বাট এগুলো সার্চ ইঞ্জিন। বাংলাদেশেরও সার্চ ইঞ্জিন রয়েছে, পিপিলিকা, বিং কিন্তু অনেক ভালো সার্চ ইঞ্জিন। সো বর্তমানে আমার গুগল সার্চ ইঞ্জিনের থেকে আরও বেস্ট মনে হচ্ছে ChatGPT। কারণ হচ্ছে ওখানে আসলে ডিরেক্টলি আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটারই অ্যান্সার দিচ্ছে। আর গুগল কি করছে, গুগল কিন্তু যেটা আমি তাকে আস্ক করতেছি যে কম্পিউটার হ্যাকিং, সো ও কিন্তু কম্পিউটার হ্যাকিংয়ের বিষয়ে যে জায়গায় তথ্যগুলো দেওয়া হয়েছে সেই জায়গাগুলোতে আমাকে নিয়ে আসতেছে। আমি ডাইরেক্ট কিন্তু কম্পিউটার হ্যাকিং বিষয়ে কি এই জিনিসটা ডাইরেক্ট পাচ্ছি না, আমাকে এরপরে যেখানে আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডাইরেক্ট এখানে ভিজিট করতে হচ্ছে। সো এর ফলে হয় কি, অনেক সময় খারাপ ওয়েবসাইট আসে, অনেক সময় ভালো ওয়েবসাইট আসে। খারাপ বলতে মনে করি যে এমন একটা ওয়েবসাইট সামনে আসলো যেখানে তথ্যটা ভুল হতে পারে, মিথ্যা হতে পারে, বা খুব একটা গ্রহণযোগ্য নাও হতে পারে। কিন্তু ChatGPT কী করতেছে, ডাইরেক্ট কম্পিউটার হ্যাকিং সম্পর্কে অথেন্টিক ইনফরমেশনটা সে সবার সামনে এনে দিচ্ছে। আমাকে অনেক পেজে যাইতে হচ্ছে না, আমাকে বিভিন্ন ধরনের পেজে যাইতে হচ্ছে না। সো এটা কিন্তু আসলে অনেক বড় একটা বিপ্লব বলা যেতে পারে। এটা ইন ফিউচারে যে গুগল সার্চ ইঞ্জিন রয়েছে এটাকে রিপ্লেস করে ফেলবে। যদি আসলে গুগল ওইভাবে নিজেকে ডেভেলপ না করে, তাহলে গুগল হারিয়ে যাবে, সার্চ ইঞ্জিন হারিয়ে যাবে, ChatGPT ডেভেলপ করবে। সো ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের দুই ধরনের ওয়েবসাইট রয়েছে, স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিক হচ্ছে স্থির ওয়েবসাইট, ওর ভিতরে ডাটাগুলো পরিবর্তন করার প্রয়োজন হয় না। হ্যাঁ, যেমন হচ্ছে আমার ধরো যে নাহিদ হাসান মুন্না, এটা অনেক দিন আগে তৈরি করছি, হ্যাঁ, এখানে ডাটাগুলো পরিবর্তন করতে হচ্ছে না। কারণ নাহিদ হাসান মুন্না, আমার নাম ঠিকানা তো আর চেঞ্জ হবে না, তাই না? আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড তো আর চেঞ্জ হবে না, আমার ক্যারিয়ার তো আর চেঞ্জ হবে না, খুব কম চেঞ্জ হবে। সো এটা কিন্তু ফিক্সড। সো এইটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক হচ্ছে যেগুলো মাঝে মাঝেই চেঞ্জ হয়, যে ডেটাগুলো চেঞ্জ হয়। যেমন আমার nahid24.com, আমি কিন্তু প্র্যাকটিক্যালি বারবার এই দুইটা ওয়েবসাইটে আনতেছি, কারণ আমাদের টপিকই তো আসলে ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML। তো এখানে এটা কিন্তু স্ট্যাটিক না, ডাইনামিক। কারণ এখানে বইয়ের দাম অনেক সময় চেঞ্জ হয়, এডিশন আসে, বইয়ের দামটা চেঞ্জ হয়, সো বইয়ের দাম পরিবর্তন করতে হয়, এবং বইয়ের ভিতরে কিছু পেজ চেঞ্জ করার প্রয়োজন হয়। হ্যাঁ, বইয়ের ভিতর ডেসক্রিপশন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তো যেমন অর্ডার করলে সেই অর্ডারটা ক্যান্সেল করার প্রয়োজন হতে পারে। সো এইটা হচ্ছে আসলে ডাইনামিক ওয়েবসাইট। আর ওই যেটা নাহিদ হাসান মুন্না, ওইটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। সো আশা করছি এগুলো আর পড়ে আসলে বোঝাইতে হবে না, কারণ আমি তো সহজে বোঝাই দিলাম।
সো স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কি পড়ে নিবে, তোমরা তোমাদের কাছে আশা করছি আইসিটি ম্যাজিক বইটা রয়েছে, না থাকলে night24.com থেকে কিনে নিও। আইসিটি ম্যাজিক আমি পড়াচ্ছি আসলে খুবই সহজভাবে। আমি চাই না কোনো স্টুডেন্টের কোনো টিউশনি করা লাগুক আইসিটি বিষয়ে, কারণ এই আইসিটি শিখতে গিয়ে তুমি যদি টিউশনি করতে করতে তোমার কিন্তু প্রায় 5-6 হাজার টাকা চলে যাবে। সেখানে আমি কিন্তু ফ্রিতে পড়াচ্ছি। Night24 ইউটিউব চ্যানেলে এসে জাস্ট এই প্লেলিস্ট আইসিটি ফর এসএসসি অ্যাডমিশন অ্যান্ড জব, এই প্লেলিস্টটা ফলো করবে, আইসিটি শেষ হয়ে যাবে। আর নিজের কাছে ডকুমেন্ট রাখার জন্য আমি যে বই থেকে পড়াচ্ছি সে বইটা তো তুমি night24.com থেকে এই আইসিটি ম্যাজিক বইটা কিনতে পারো, কারণ বই তো তোমাকে কিনতেই হবে। আমার বই কেনো আর যার বইই কেনো, বই ছাড়া যে শুধু ক্লাস দেখে দেখেই শিখে যাবে বিষয়টা তো এমন না। সবাই তো বই একটা না একটা কিনবে, তো সেই বইটা না হয় আইসিটি ম্যাজিকই হোক, সমস্যা কি? একটা বই আর ক্লাস, ব্যাস হয়ে গেল আইসিটি শেষ। এক্সট্রা করে আর প্রাইভেটের প্রয়োজন হচ্ছে না। সো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট আর পড়াচ্ছি না। সুবিধা কি অসুবিধা কি, আশা করছি এগুলো আর পড়ানোর প্রয়োজন হয় না, কারণ বুঝতেই পারছো স্ট্যাটিক ওয়েবসাইট মানে ওটা আসলে কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, ওটাতে কোনো হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। সো অবশ্যই ওটার খরচ কম হবে, তুলনামূলক খরচ কম হবে, এবং লোডও খুব ফাস্ট হবে, স্পিডও খুব দ্রুত হবে, কারণ ওখানে তো আমি যা দেওয়ার দিয়ে দিয়েছি, ওটা কিছু চেঞ্জই হচ্ছে না। এখানে ডেটাবেস না থাকে, নিরাপদে সরবরাহ করা যায়, কোনো ডেটাবেসই নাই, কারণ ওই ওয়েবসাইটটা একটা মানে কোনো পরিবর্তনই আসে না। ডেটাবেস কি আসলে কী দরকার পড়ে? আর ডাইনামিক ওয়েবসাইটে এটার কিন্তু আবার অসুবিধা রয়েছে, অনেক ধরনের অসুবিধা পড়লেই বুঝতে পারবে। কন্টেন্ট আপডেট করা যায় না, আপডেট করতে গেলে তো আবার ডাইনামিকে চলে যাব, ডিলিট করা যায় না, অনেক সময় লাগে, তথ্য বেশি হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, হ্যাঁ, আর মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং করা অনেক কষ্টকর হয়ে যায়। সো ওইটা আসলে ভালো না, ডাইনামিকটা সবচেয়ে ভালো। যদি আমার ওয়েবসাইটে স্ট্যাটিক হইতো night24.com, তো আমার যখন বইয়ের দাম চেঞ্জ হয়ে যেত, বইয়ের কভার চেঞ্জ হয়ে যেত, তখন তো আমার বারবার ডেভেলপারের কাছে যাওয়া লাগতো, ভাই বইয়ের প্রাইস বাড়ায় দেন, ভাই বইয়ের এটা করে দেন, আমার বইয়ের কভার নতুন আসছে চেঞ্জ করে, এগুলো তো ভালো না, তাই না? সো ডাইনামিক ওয়েবসাইটে সবচেয়ে বেস্ট। ডাইনামিক ওয়েবসাইট ডেটার পরিবর্তন বা আপডেট করা হয় আর করা যায়। এই ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য HTML CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা PHP বা ASP এগুলো ভাষার প্রয়োজন হয়। তো এগুলো আমাদের অ্যাডভান্স, এগুলো আমাদের লাগবে না, জাস্ট জেনে রাখা প্রয়োজন যে আসলে এগুলো প্রয়োজন পড়ে। হ্যাঁ, এর বৈশিষ্ট্যসমূহ আশা করছি বুঝতে পারছো, যে এই পেজের কন্টেন্ট সংখ্যা নির্দিষ্ট থাকে না, এগুলো চেঞ্জ করা যায়। হ্যাঁ, ডেটাবেস থাকে এখানে, কারণ এই যে বইটা আমার night24.com-এ যে বইটা, বইয়ের ছবিটা, হ্যাঁ, বইয়ের প্রাইস, এগুলো সবগুলো একটা ডেটাবেসের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। সেটা আমি চাইলেই এখন বইয়ের কভার, প্রাইস সবগুলো স্পেসিফিকভাবে আমি চেঞ্জ করতে পারবো। সো বা আশা করছি এগুলো বুঝতে পেরেছো। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা এটাও বুঝতে পেরেছো, কারণ যে জিনিসটা বুঝে গেছো সেটার সুবিধা অসুবিধা আশা করছি বোঝাতে হবে না। ডাইনামিক ওয়েবসাইট অবশ্যই ভালো, এটা কোড পরিবর্তন না করে খুব সহজেই তথ্যগুলো আপডেট করা যায়, অনেক তথ্য খুব সহজভাবে সাজানো গোছানো থাকে। হ্যাঁ, এখানে বেশ অসুবিধাও রয়েছে, সেগুলো পড়ে নিবে, আশা করছি বুঝতে পারবে, বেশি সমস্যা হবে না। হ্যাঁ, পার্থক্যও পড়াচ্ছি না, কারণ মেইন বিষয়টা তো বুঝে গেছো যে স্ট্যাটিক পেজের সংখ্যা নির্দিষ্ট থাকবে, এটার নির্দিষ্ট থাকবে না, পরিবর্তন হবে। ডেটাবেস হয় না, এখানে ডেটাবেস হবে, এখানে কম সময় লাগবে, কারণ স্ট্যাটিক তো, আর এটা লোড নিতে একটু সময় নিতেই পারে, বাট ভালোভাবে কাজ করলে লোড সময় নিবে না, যেমন আমার ওয়েবসাইট। আর এটা বেশি নিরাপদ, আর এটা কিন্তু কম নিরাপদ কেন? কারণ এখানে তো কোনো ডেটাবেজই নাই, এখানে কোনো কিছু মানে হ্যাক হওয়ার মতো কোনো বিষয়ই নেই, খালি ওই যে সামনে একটা পেজ দিয়ে রাখছে, ওখানে কোনো কী হ্যাক করবে, ওখানে কিছুই নাই। কিন্তু আমার night24.com-এ হ্যাক করলে হয়তো সে অনেক ডেটা দেখতে পারবে, যে প্রতিদিন কী পরিমাণ সেল হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক ডেটা থাকে, এটা আসলে একটু নিরাপদ কম হয়ে যায়, কারণ অনেক কিছু এখানে ফাইল রয়েছে। সো ওয়েবসাইটের কাঠামো বলতে আসলে আমি অলরেডি আগেই বলে ফেলেছি, প্রথমেই বেসিকভাবে ধারণা দিয়ে দিয়েছি যে হোম পেজ রয়েছে, মেইন সেকশন রয়েছে, সাবসেকশন রয়েছে, এগুলো হচ্ছে একটা করে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটে তৈরি হচ্ছে কিভাবে, যেমন হচ্ছে প্রথম যে আমি যে এখানে দেখাইছি, হ্যাঁ, এই যে প্রথম যে ছবিটা, এটা একটা হচ্ছে হোম পেজ, ধরো যে এটা হচ্ছে একটা হোম পেজ, মানে শুরুতে যেটা থাকে। সো আমি আসলে এই পাশে মোবাইলটা এনে যে, হ্যাঁ, প্রথম দিকে আমার স্ক্রিন যেটা, এটা হচ্ছে হোম পেজ। এখন এই হোম পেজের মধ্যে থেকে আমি যদি কোথাও ক্লিক করি, হ্যাঁ, ধরো যে এই বাংলা প্লাস বইয়ের মধ্যে ক্লিক করলাম, তাহলে যে পেজটা আসতেছে, ধরো যে এইটা হচ্ছে মেইন সেকশন, মানে এইখানে ক্লিক করার পরে আমার অনেকগুলো পেজ আসলো, যেমন হচ্ছে এগুলো হচ্ছে একটা করে মেইন সেকশন। এখন এখান থেকে
যে পেজগুলো ক্রিয়েট হবে এর ভিতরে যে আরেকগুলো পেজ রয়েছে, যেমন কিছু পেজ পড়ে দেখুন, হ্যাঁ বইটি কেমন তা দেখে নিন, বিগত বছরে এই বই থেকে কী কী প্রশ্ন কমন আসছে, কোন কোন লাইব্রেরিতে পাওয়া যাবে। আমি যখন ক্লিক দিব তখন এইগুলো তখন আবার সাবসেকশন হয়ে যাবে, মানে একটা করে পেজের সাথে একটা করে পেজ কিন্তু কানেক্টেড, ঠিক আছে। তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, প্রথমে হোম পেজ, সেখান থেকে যে পেজগুলো আসে সেগুলো মেইন সেকশন, এরপরে সেখান থেকে আবার যেগুলো আসে সেগুলো হচ্ছে সাবসেকশন, তারপরে আবারও আসতে পারে। সো এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের কাঠামো, যেভাবে ওয়েবসাইট তৈরি হয়। হ্যাঁ, সো এই যে সিকোয়েন্সটা, হ্যাঁ মেইন পেজ থেকে পেজ 1-এ যাচ্ছে, পেজ 1 থেকে ক্লিক করে পেজ 2-তে যাচ্ছে, 3-তে যাচ্ছে, 4-তে যাচ্ছে, আবার সেখান থেকে ব্যাক হয়ে 3-তে আসতেছে, 2-তে আসতেছে, এই যে ক্রমানুসারে একে অপরের সাথে যে কানেক্টেড, এই কাঠামোটাকে বলা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স স্ট্রাকচার। আশা করছি বুঝতে পারছো, এটাই আসলে লিনিয়েন্স বা সিকোয়েন্স স্ট্রাকচার। তো এই কাঠামো যে সবসময় এরকমই হবে এমন না, এই কাঠামো ট্রি এর মতো হতে পারে। হ্যাঁ, মানে আসলে হোম পেজ থেকে এখানেও যাওয়া যেতে পারে, এখানেও যাওয়া যেতে পারে, মানে হোম পেজ থেকে যে শুধুমাত্র একটা পেজই যাবে বিষয়টা এমন না। হোম পেজ থেকে 2টা সাব পেজ থাকতে পারে, সেই সাব পেজ থেকে আবার অন্য সাব পেজে যাওয়া যেতে পারে, মানে বিষয়টা এরকমও হতে পারে, ট্রি টাইপের গাছের মতোও হতে পারে। হ্যাঁ, মানে একটা ওয়েবসাইটের যে কাঠামো সেটা বিভিন্ন রকম হতে পারে, সেটা এরকমও হতে পারে যে প্রথম পেজের সাথে প্রত্যেকটা পেজ কানেক্টেড, সেটাও হতে পারে। আবার কখনো এরকমও হতে পারে যে না, হোম পেজের সাথে সাব পেজ, হোম পেজের সাথে সাব পেজ, এরকম করতে করতে দেখা যাচ্ছে যে 2-3টা কাঠামো ফলো করে ফেলেছে। দেখা যাচ্ছে সে ওভাবে লিনিয়ার সিকোয়েন্স কাঠামো ফলো করতেছে, অর্থাৎ লিনিয়ার মানে সোজাসুজি একের সাথে 2-2-এর সাথে এরকমও সিকোয়েন্স কাঠামো ফলো করতে পারে, আবার ট্রিও ফলো করতে পারে, আবার হাইব্রিডও, মানে 2-3টা মিলে একসাথে হয়ে গেলে সেটা আবার হাইব্রিড কম্বিনেশন হতে পারে। মানে যে কোনো প্রয়োজনে একটা ওয়েবসাইটের তো বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তাই না? একটা ওয়েবসাইটের কাঠামো বিভিন্ন রকম হতে পারে, সেই অনুযায়ী বিভিন্ন ধরনের কাঠামো হয়, সেই জিনিসটা আমি এখানে বুঝিয়েছি। তো এখন আমরা চলে আসছি মূলত HTML। এতক্ষণ ধরে যারা আসলে ধৈর্য ধরেছ, এখন আমরা চলে আসছি HTML। ভালো করে এখন একটু মনোযোগ সহকারে দেখো। তো এতক্ষণ ধরে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো যদি না বলতাম তাহলে কিন্তু আমি ফাঁকি দিয়ে দিতাম, তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসতো না, তোমরাই পরীক্ষা খারাপ করতা। তোমাদেরই পরীক্ষায় প্রশ্ন আসতো যে আসলে ডোমেইন নেম কি, তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসতো যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট বলতে কি বুঝো, মানে তোমরাই অ্যান্সার করতে পারতা না। তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসতো যে প্রোটোকল কী জিনিস, বা ওয়েব অ্যাড্রেস কী জিনিস, বা এই IPv4, এগুলো প্রশ্ন আসলে কিন্তু তোমরাই পারতা না। সো আমি কিন্তু তোমাদেরকে ফাঁকি না দিয়ে একটু সময় চেয়েছি, এবং এই সময়ের মধ্যেই তোমাদেরকে কিন্তু এই ওয়েব ডিজাইনের পরিচিতিটা দিয়ে দিয়েছি। এমন না যে তোমাকে ওয়েব ডিজাইন শিখাই দিয়েছি, জাস্ট পরিচিতি দিয়ে দিয়েছি। হ্যাঁ, কারণ ওয়েব ডিজাইন কমপ্লিটলি শেখা একটা পূর্ণাঙ্গ একটা লাইফ টাইম ক্যারিয়ার। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট যদি করতে পারো তাহলে তুমি মাসে মাসে ইনকাম করতে পারবে, তুমি ফ্রিল্যান্সার হতে পারবে। সেখানে এই জিনিসটা আমার এখানে একটা ক্লাসে শিখতে আশা করছি চাবে না, বিশেষ করে যারা এই শিখতে আসছো HTML পরীক্ষার জন্য, তারা আশা করছি ওইটা চাবা না যে ভাই আমাকে ওয়েবসাইট বানায় শেখাই দেন। আমরা এখানে এসেছি যে পরীক্ষায় যে জিনিসগুলো দরকার পড়বে সেগুলো আমরা শিখবো, পাশাপাশি অবশ্যই আমাদের জিরো থেকে তো স্কিল গঠন হবে। এবং আমি তোমাদেরকে এটাও বলেছি, আমি এই যে প্রথম ক্লাস দিচ্ছি, এরপরে দ্বিতীয় তৃতীয় ক্লাস হবে, তো এই ক্লাসগুলো করলেই তার আসলে HTML সম্পর্কে বেসিক ধারণা এসে যাবে। আমি মনে করি তার পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তো HTML এটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা মূলত ওয়েব পেজে তথ্য উপস্থাপন বা ফরম্যাট করতে প্রোগ্রামাররা ব্যবহার করে থাকে। তো শুরুতেই বলে রাখি যে যারা আসলে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে শিখবে HTML, তারা গুগলে গিয়ে সার্চ করবে নোটপ্যাড, NOTE নোটপ্যাড। এই নোটপ্যাড লিখে সার্চ করে এই যে নোটপ্যাড প্লাস প্লাস চলে আসবে। সো আমি নোটপ্যাড প্লাসই ইউজ করি। তো এই নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নেবে। আর বেশিরভাগ কম্পিউটারে এটা ডাউনলোড করাই থাকে, ডাউনলোড করা লাগে না। সো এটা আসলে বেশিরভাগ সময় আসলে ডাউনলোড করাই থাকে। এখানে গিয়ে ডাউনলোড একটা বাটন রয়েছে, ডাউনলোডে গিয়ে কোন ভার্সনটা লাগবে ক্লিক করবে, ডাউনলোড শুরু হয়ে যাবে। হ্যাঁ, বা এখানে আরও অনেক রয়েছে, সেখানে থেকেও মানে করতে পারো, বা তোমার গুগল প্লে স্টোরে গিয়ে নোটপ্যাড লিখে সার্চ করেও দেখতে পারো, আসবে। বা তোমার যে কোনোভাবে, তোমার বন্ধু বান্ধবীদের মাধ্যমে হোক, যে কোনোভাবে তুমি নোটপ্যাড প্লাস প্লাস বা শুধু নোটপ্যাড যে কোনো একটা ইনস্টল করে নেবে কম্পিউটারে।
আর মোবাইলে যারা আছো, যাদের কম্পিউটার নাই, তারাও তো HTML শিখবে, তাই না? এমন তো না যে মোবাইল নাই বিধায় HTML শিখবা না। তোমাদেরকে সবচেয়ে সহজ বিষয়, তোমরা হচ্ছে গুগল ক্রোমে যাবে। মোবাইল ডিভাইসটা কেমন দেখতে? হ্যাঁ, মোবাইল ডিভাইসটা এরকম দেখতে না? সো মোবাইল ডিভাইসে গিয়ে ক্রোমের মধ্যে তোমরা সার্চ করবে HTML অনলাইন এডিটর, HTML অনলাইন এডিটর, এটা লিখে সার্চ দিবে। এটা লিখে সার্চ দিলে শুরুতে যেটা আসবে সেটা হচ্ছে এইটা, HTML অনলাইন এডিটর, হ্যাঁ, w3schools.com। এই যে HTML অনলাইন এডিটর, এইখানে ক্লিক করবে। এইটাই হচ্ছে তোমার HTML অনলাইন এডিটর। এখানে ট্রাই ইট ইউরসেলফে ক্লিক দিবে, ট্রাই ইট ইউরসেলফ ক্লিক দিলাম। এটা হচ্ছে তোমার HTML এর, এটাই নোটপ্যাড, ধরো যে এটাই নোটপ্যাড। হ্যাঁ, আমি যে মোবাইলে এরকম আসবে, অথবা মোবাইলে 2 সেকশনে আসবে, মানে এইখানে থাকবে HTML কোডটা, নিচে থাকবে দিস ইজ হেডিং। তার মানে এইটা হচ্ছে তোমার HTML কোড। এইখানে তুমি যা লিখবে এইখানে তাই শো করবে, এখানে যা লিখবে এখানে সেটা শো করবে, তোমার আউটপুটটা দেখাবে। তো ঠিক সেরকম আমি যদি কম্পিউটারে নোটপ্যাড লিখে সার্চ, মনে করে ইনস্টল দিয়ে ফেলেছি, নোটপ্যাড লিখে যদি সার্চ দেয়, যে নোটপ্যাড এই চলে আসছে, এখানে যা লিখবো তারপরে সেখানে শো করবে। কোথায় শো করবে একটু পরে দেখব। তো নোটপ্যাড প্লাস প্লাসটা আমার ইনস্টল করা আছে, এই হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস। তো আশা করছি তোমরাও ডাউনলোড করে নিয়ে আসবে, আসার পরে এখান থেকে ভিডিওটা শুরু করবে। মানে এইখানে ভিডিওটা এখানেই থাক, তোমরা ডাউনলোড করে বা আগে দেখো তোমার কম্পিউটারের মধ্যে এই নোটপ্যাড আছে কিনা, নোটপ্যাড হোক বা নোটপ্যাড প্লাস প্লাস হোক আছে কিনা। আর মোবাইলে যারা ইউজ করতেছো, মোবাইলে গিয়ে দেখো যে তোমরা এই জায়গা পর্যন্ত আসতে পারছো কিনা। এই যে আমি বললাম যে HTML অনলাইন এডিটর, এখানে গিয়ে ক্লিক করে এই জায়গা পর্যন্ত আসতে পারছো কিনা। এই জায়গা পর্যন্ত আসতে পারলে তার মানে ঠিক আছে, তা এখন তুমি আসলে HTML শেখার জন্য মূল জায়গায় চলে আসছো। এখন HTML ভাষার কতগুলো ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা হয়। ওয়েব পেজ তৈরির প্রধান দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। তো হেড অংশ যেটা কি, যেমন হচ্ছে হেড, আমি এই যে nahid24.com-এ ভিজিট করতেছি, আমি যদি nahid24.com-এ আসি, তাহলে এই যে উপরে দেখো হোম একটা দাড়ি দিয়ে nahid24.com লেখা আছে। আমি যখন অ্যাবাউট আসে ক্লিক করবো, তারপরে দেখো অ্যাবাউট আস nahid24.com। আমি যখন কন্ট্যাক্ট আসে ক্লিক করবো, দেখো কন্ট্যাক্ট আস nahid24.com। উপরের নামটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই নামটা যে চেঞ্জ হচ্ছে, এটা কোথা থেকে চেঞ্জ হচ্ছে? এটা আসলে হেড অংশ থেকে চেঞ্জ হচ্ছে। হেড অংশের ভিতরে টাইটেল থেকে চেঞ্জ হচ্ছে। আর বডি হচ্ছে ভিতরের অংশ, ভিতরে যে জিনিসগুলো লেখা আছে, এই যে ভিতরে যে জিনিসগুলো রয়েছে, এই যে ইমেল বা ভিতরে, মানে যেটা আসলে হেড অংশ বাদ দিয়ে নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বডির অংশ। তো হেড এবং বডি আশা করছি বুঝতে পারছো। HTML এর সুবিধা অসুবিধা বলতে হয় না, তারপর শর্টকাটে বলি যে একটা ইউজার ফ্রেন্ডলি টেকনোলজি HTML অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে, শেখা সহজ, যে কোনো টেক্সট এডিটরে লেখা যায়। যেমন আমি নোটপ্যাডে ইউজ করতেছি, এরকম আরও অনেক এডিটর রয়েছে। ওয়েব পেজ টেমপ্লেট গঠন করা যায়, এগুলো নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, ফ্রন্ট পেজ ইত্যাদি ব্যবহার করে HTML প্রোগ্রাম লেখা যায়। অসুবিধা হচ্ছে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায়, মানে আমি যেটা বললাম না যে ওয়েবসাইট দুই প্রকার, এখানে শুধুমাত্র স্ট্যাটিক মানে ফিক্সড ওয়েবসাইট তৈরি করা যাবে, এখানে ডাইনামিক করা যাবে না। আমি মানে তথ্য চেঞ্জ করার জন্য যে সুবিধাগুলো সহজে, মানে কোডিং ছাড়া তথ্যগুলো চেঞ্জ করা যাবে না। তুমি কোডিং করে কোডগুলো চেঞ্জ করে তথ্যগুলো চেঞ্জ করতে পারো, মানে সহজে, মানে যে কোড জানে না সে কিন্তু এই তথ্যগুলো চেঞ্জ করতে পারবে না। নিরাপত্তা ব্যবস্থা ভালো না। হ্যাঁ, ছোট একটা ওয়েব পেজ তৈরি করা অনেক কিন্তু কোড লিখতে হয় একটা ছোট ওয়েবসাইটের জন্য। এগুলো অসুবিধা পড়লে তোমার কাছে মনে হবে যে না, HTML শিখবো না, অন্য কিছু শিখি। কিন্তু HTML না শিখলে তুমি অন্যগুলোও পাবা না। মানে তুমি যদি সরে না শিখো, কখন যদি না শিখো, তাহলে তুমি কি এখন সমাজ পড়তে গেলে তো হবে না, তাই না? আগে শুরু থেকে HTML দিয়ে শুরু করতে হবে, তারপরে তুমি যদি আরও ভালো কিছু শিখতে চাও তাহলে ভালো কিছু শিখবা, সমস্যা কি? তো এখন আমরা শিখবো HTML ট্যাগ। ট্যাগ কি? তো HTML লেখার জন্য আমরা কিন্তু এইরকম সাইন ইউজ করে থাকি। হ্যাঁ, এরকম সাইন ইউজ করে থাকি। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা দিয়ে বলা হয় যে এটা শুরু, আর এটা দিয়ে বলা হচ্ছে শেষ। যেমন হচ্ছে HTML, হেড, টাইটেল, বডি, এই কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো যেমন HTML এর সাথে যদি আমি এই দুইটা দেই তাহলে হবে HTML ওপেনিং, আর HTML এর সাথে যদি এইটা দেই তাহলে তার মানে হবে HTML ক্লোজিং ট্যাগ হয়ে যাবে। সো টাইটেলের সাথে এটা দিলে টাইটেল ওপেনিং, টাইটেলের সাথে এটা দিলে টাইটেল ক্লোজিং। ঠিক আছে, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ।
তো HTMLটা লেখা হয় এইভাবে যে প্রথমে ট্যাগের নামের ভিতরে এই সাইনগুলো দিয়ে দিতে হবে, বড় ছোট সাইন যেটা তোমরা বুঝো। আর ক্লোজিং করার সময় ঠিক ক্লোজিং সাইনের ভিতরে ট্যাগের নেমটা দিতে হবে এবং মাঝখানে থাকবে তার কন্টেন্ট, মানে কি লিখতে চাচ্ছি আমি। যেমন আমি যদি একটা টাইটেল লিখতে চাই, টাইটেল ওপেনিং করতে হবে এবং টাইটেল ক্লোজিং করতে হবে। হ্যাঁ, এই সাইন এটা থাকা মানে ক্লোজিং হয়ে গেছে, এবং মাঝখানে তুমি কি লিখতে চাচ্ছ, তোমার কন্টেন্টটা কি, তুমি সেটা লেখো। ঠিক আছে, আমরা বাস্তবে দেখবো, মানে একটু পরেই দেখবো, জাস্ট আর অল্প কয়েকটা মিনিট। একটা ক্লাসে তো শেষ হবে না, এরপরে আরও ক্লাস হবে, হ্যাঁ, 2টা 3টা 4টা যটা লাগে ক্লাস হবে, কিন্তু ধীরে ধীরে দেখতে হবে। HTML ট্যাগ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে ইমপেটি বা ফাঁকা ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে যে সমস্ত ট্যাগে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে, যেমন HTML ওপেনিং আছে এর শেষও আছে, পি ওপেনিং আছে এর শেষও আছে, মানে ওপেনিং ক্লোজিং দুইটাই যদি থাকে তখন সেটা হচ্ছে কন্টেইনার বা ধারক ট্যাগ। আর যেটার মানে ক্লোজিং ট্যাগ নাই, মানে এমনিতে একটাই ট্যাগ, যেমন হচ্ছে ব্রেক। হ্যাঁ, এই ট্যাগটার এটার ওপেনিং আছে, এটা কিন্তু ক্লোজিং নাই। হ্যাঁ, সো এই ধরনের ট্যাগগুলো যে ব্রেক করার জন্য, মানে একটা লাইন থেকে আর একটা লাইন অন্য একটা লাইনে আসার জন্য আমার শুধু বিআর ট্যাগ দিলেই হয়ে যাচ্ছে, আবার বিআর ক্লোজিং করা লাগে না। সো এই যে বিআর, এই যে এই সার, এগুলো হচ্ছে তোমার ফাঁকা ট্যাগ বা এমপেটি ট্যাগ। ঠিক আছে, এখন আসি দেখো যে HTML এলিমেন্ট যদি বলে, পরীক্ষা যদি বলে যে HTML এর এলিমেন্ট কি, HTML এর অ্যাট্রিবিউট কি, এই জন্য এগুলো একটু হালকা দেখাচ্ছি, নাহলে তো আবার বলবা যে ভাইয়া পড়ায় নাই। HTML এলিমেন্ট হচ্ছে যে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে একদম ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এর এলিমেন্ট বা উপাদান বলে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে h1 ট্যাগের ওপেনিং, h1 ওপেনিং থেকে শুরু করে h1 ক্লোজিং পর্যন্ত এই যে যেটুকু অংশ আমি মার্ক করেছি, এই পুরা অংশটা হচ্ছে এলিমেন্ট বা উপাদান। অর্থাৎ এই h1 ওপেনিং থেকে শুরু করে h1 ক্লোজিং পর্যন্ত এই পুরা অংশটাই হচ্ছে HTML এর এলিমেন্ট বা উপাদান। তাহলে আমরা কি বুঝলাম, যে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এলিমেন্ট বা উপাদান বলে। আর এই যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী, আমি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগটাকে যদি বাদ দিয়ে এর ভিতরে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কন্টেন্ট। সেগুলোকে কি বলা হয়? কন্টেন্ট। ওপেনিং এবং ক্লোজিংটা যদি বাদ দেই তাহলে ভিতরে থাকবে কন্টেন্ট। আমি যদি আবারও সহজ করে বোঝাই, যেমন হচ্ছে আমি ছোট যদি একটা এলিমেন্ট নেই, যেমন হচ্ছে এই যে টাইটেল ওপেনিং এবং টাইটেল ক্লোজিং, এই দুইটা কিন্তু ওপেনিং এবং ক্লোজিং থেকে শুরু করে এটা যদি হয় এলিমেন্ট, তো এর ভিতরে থাকবে এটা হচ্ছে কন্টেন্ট। এটাকে কি বলে? কন্টেন্ট। সো আশা করছি বুঝতে পেরেছো। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি জিনিস? যে অ্যাট্রিবিউট হচ্ছে যে একটা বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? ওই ট্যাগের বৈশিষ্ট্য। ট্যাগের বৈশিষ্ট্য মানে ট্যাগটা, ধরো ট্যাগ কী জিনিস, যেমন ট্যাগটা এরকম যে আসলে প্যারাগ্রাফ, যে একটা আমি প্যারাগ্রাফ লিখবো, পি ওপেনিং পি ক্লোজিং, এই পিটা হচ্ছে আমার ট্যাগ, পিতে একটা প্যারাগ্রাফ, কিন্তু প্যারাগ্রাফের মধ্যে এর কালারটাই, টেক্সটের কালারটা হবে রেড, অথবা ফন্ট সাইজটা হবে 12। এই যে আমি বললাম যে প্যারাগ্রাফের লাইনগুলোর কালার কেমন হবে, প্যারাগ্রাফের যে ফন্ট সাইজটা কেমন হবে, এই যে একটা বৈশিষ্ট্য বলে দিলাম, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। অর্থাৎ ট্যাগের যে বৈশিষ্ট্য, সে HTML এলিমেন্ট সমূহের বৈশিষ্ট্য নির্ধারক হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগেই লেখা থাকে, ক্লোজিং ট্যাগে থাকে না। ওপেনিং ট্যাগের পরেই অ্যাট্রিবিউটটা থাকে। একটা ট্যাগের এক বা একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে, কারণ একটা ট্যাগের ওইটার কালার হতে পারে, ওইটার সাইজ হতে পারে, হ্যাঁ, ওটার অনেক কিছু হতে পারে। ওই জন্য একটা ট্যাগের অনেক ধরনের অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউটের একটা নাম থাকে এবং একটা ভ্যালু থাকে। কেন? কারণ যেমন আমি এই প্যারাগ্রাফটা লিখতেছি, তো আমি যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই কালার বলতে হবে। সো কালারটা হচ্ছে তার অ্যাট্রিবিউট নেম, এবং কালারটা কোন কালার হবে সেটা বলে দিতে হবে যে রেড, সেই রেডটা হচ্ছে তার ভ্যালু। আমি যদি ফন্ট সাইজ বলি যে এই প্যাসেজটার ফন্ট সাইজ আমি চেঞ্জ করব, সো ফন্ট সাইজ যখন আমি লিখব বা ফন্ট যখন আমি লিখব তখন ওইটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর যখন ফন্টটা কত হবে 12, 14, 16, তখন যেটা দেবো সেটা হচ্ছে ভ্যালু। তাহলে এই অ্যাট্রিবিউটের একটা নেম থাকে এবং একটা ভ্যালু থাকে। এটা আমরা ধীরে ধীরে দেখব। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, AHREF, হ্যাঁ, HTTPS, তো এইটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটা কিভাবে অ্যাট্রিবিউট?
যেমন আমি এখানে লিখেছি ASREF https nahid24.com visit nahid24a ক্লোজিং। সো এটা আসলে কি বোঝাইলো, এটা হচ্ছে এ ওপেনিং, এটা হচ্ছে এ ক্লোজিং, হ্যাঁ। এবং ASREF দিয়ে আসলে আমাকে বোঝাইলো যে আমাকে নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, https nahid24.com-এ নিয়ে যাও। এবং এখানে যে নিয়ে যাবে, কোথায় ক্লিক করলে নিয়ে যাবে, ভিজিট nahid24.com-এ ক্লিক করলে নিয়ে যাবে। তাহলে বাস্তবে আমি যদি এটার প্রমাণ দেখতে চাই, তাহলে আমি যেটা করব, প্রথমে নোটপ্যাডে যাব, একটা HTML লেখার জন্য প্রথমে যেটা কি করবে, ফাইল নেম আমি একটা ক্রিয়েট করি, ফাইলে ক্লিক করে নিউয়ে ক্লিক করলাম। সো নিউ ক্লিক করার সাথে সাথে আমার উপরে একটা নিউ 2 হয়ে গেছে। সো আমি চাইলে এটাকে রিনেম করে নেব, হ্যাঁ, রিনেম করে আমি এটার নাম রাখলাম nahid24। হ্যাঁ, সো নোটপ্যাড প্লাস প্লাস আমি ইউজ করতেছি, তো সো তোমরা চাইলে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারো, বা মোবাইল দিয়ে গেলে এইটা, এই যে W3 স্কুলসের আমি যেটা বলেছি যে অনলাইন এডিটর HTML, এখানে গিয়ে কাজ করলেই হয়ে যাবে। তো এখানে আমি প্রথমে লিখবো আসলে HTML ওপেনিং, কারণ একটা HTML শুরু করার জন্য প্রথমেই আমাকে বলতে হবে যে একটা আমি HTML লেখা শুরু করতেছি। সো আমি লিখলাম যে HTML ওপেন করলাম, হ্যাঁ, তারপরে আমি HTML ক্লোজিং করব। সো HTML ওপেনিং হয়েছে, HTML ক্লোজিং হয়ে গেছে। এখন এই HTML এর ভিতরে আমার কি কি থাকে, আমি শুরুতেই বলেছি যে আমার বডি থাকে। সো আমি বডি লিখলাম প্রথমে। সো বডি যদি আমি ওপেনিং করি, অবশ্যই বডি ক্লোজিংও করতে হবে। সো ক্লোজিং করার জন্য আমি আবার ক্লোজিং করে দেই, যে বডি ক্লোজিং করলাম। ঠিক আছে, আমি যেভাবে লিখতে হয় আমি কিন্তু ঠিক সেভাবে লিখতেছি। HTML ওপেনিং করলাম, ক্লোজিং করলাম, বডি ওপেনিং করলাম, বডি ক্লোজিং করলাম। এখন বডির ভিতরে আমার কন্টেন্টগুলো থাকবে, আমি যা যা লিখতে চাই সেটা থাকবে, হ্যাঁ। এবং বডির বাইরে, বডির উপরে যেটা থাকে সেটা হচ্ছে হেড সেকশন। হ্যাঁ, আমি এখন লিখি যে হেড ওপেনিং, হ্যাঁ, হেড ওপেনিং করি আমি, HCAD হেড ওপেনিং করলাম। এখন আমি লিখব হেড সেকশন। ভালো করে দেখো আমি কোথায় লিখতেছি, আমি কিন্তু লিখতেছি বডির উপরে, হেড ক্লোজিং করে দিলাম। আমি কিন্তু বডির উপরে লিখতেছি, কারণ বডির ভিতরে আমাকে কিছু লিখতে হবে, বডির ভিতরে আমার কন্টেন্ট থাকবে। এখন হেড ওপেনিং করছি, হেড ক্লোজিং করছি। হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে টাইটেল থাকে। আমি আগেই দেখাইছি যে একটা ওয়েবসাইট যখন আমি ওপেন করতেছি, এই যে ওয়েবসাইটের উপরে যে জিনিসটা লেখা আছে, এই যে লোগোর উপরে, এটাই আসলে টাইটেল, উপরে একদম ট্যাব বারের উপরে একদম, হ্যাঁ। আমি nahid24.com-এ দেখাইছি, বহুমুখী.com-এ দেখাইছি, মানে উপরে যেটা থাকে। আমি যদি nahid24.com-এ যাই, উপরে দেখো nahid24.com, আমি অ্যাবাউট আসে গেলে দেখি অ্যাবাউট আস, nahid24.com কন্ট্যাক্টস, এটাই আসলে টাইটেল। তো আমি যদি ওই টাইটেলটা লিখতে চাই, যে না আমি এখানে লিখবো টাইটেল ওপেনিং, সো আমি লিখলাম টাইটেল ওপেনিং। আমি চাইলে নাও লিখতে পারি, টাইটেল আমার নাও থাকতে পারে, সো তখন নো টাইটেল শো করবে, এটা কোনো ইস্যু না। সো টাইটেল ক্লোজিং করে দিলাম। সো টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং। এখন এই টাইটেলের ভিতরে কি থাকবে, এই টাইটেলের ভিতরে কি লেখা থাকবে, এতক্ষণ যেগুলো লিখলাম এগুলো কোনো কিছুই শো করবে না, মানে এগুলো জাস্ট স্ট্রাকচারটা তৈরি করলাম, মানে কীভাবে HTML-টা লিখতে হবে, জাস্ট ওই জিনিসটা তোমাকে। এখন টাইটেলের ভিতরে কি লিখবো, আমি টাইটেলের ভিতরে লিখবো যে ধরো nahid24 হোম পেজ, nahid24 হোম পেজ আমি লিখলাম, এটা আছে টাইটেলের ভিতরে লেখা। সো টাইটেল আমি ক্লোজিং করে দিয়েছি, এর কাজ নাই। এখন আমি হেডও ক্লোজ করে দিয়েছি, সো হেডও কোনো প্রয়োজন পড়বে না। এখন আমার সবসময় কাজে পড়বে বডির ভিতরে আমি যা আমার দরকার আমি তাই এখানে করব। সো বডির ভিতরে আমি কি লিখবো, আমি বলেছি যে আমার এই জিনিসটা, হ্যাঁ, এই যে ASREF এই কোডটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম। সো এই জিনিসটাই আমি এখানে লিখবো, যে বডির ভিতরে আমি এমন একটা জিনিস আমি ক্লিক করলেই যেন nahid24.com-এ নিয়ে যায়। তো শুরুতেই আমি দেব HREF, তারপরে দিব হচ্ছে সমান সমান, তারপরে আমি কোটেশন মার্ক দিব, দিয়ে আমি লিখবো যে আমাকে নিয়ে যাও HTTPS, এর পরে কিন্তু কোলন রয়েছে, তারপরে দুইটা হ্যাশ, তারপরে nahid24.com। তো এইটা হয়ে গেল হচ্ছে আমার পূর্ণাঙ্গ একটা অ্যাড্রেস। সো এটাকে আমি কোটেশন মার্ক দিয়ে বন্ধনীর ভিতরে রাখলাম, যে আমাকে নিয়ে যাও এই nahid24.com-এ। কিন্তু কিসে ক্লিক করলে, এই nahid24.com-এ তো নিয়ে তো যাবা, ভালো কথা, কিন্তু কোন লেখার মধ্যে ক্লিক করলে নিয়ে যাবা, সেই লেখাটা আমি লেখার জন্য গ্রেটার দ্যান লেস দ্যান সাইন ইউজ করব। তারপরে আমি লিখবো যে না, এখন ভিজিট nahid24, এই সেই লেখা। এবং এই লেখাটা লেখার পরে আমার ক্লোজিং করে দিতে হবে।
ওকে, ক্লোজ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার কমপ্লিট যে জিনিসটা তোমাকে বোঝাতে চাইলাম, এটা হচ্ছে HTML। সো আমি এটা সেভ দিই, এই যে ফাইলে গিয়ে সেভ করব। হ্যাঁ, এখন সেভে ক্লিক করলে আমরা এখানে আমাদের কোন কোন ফোল্ডারে বা কোন ডিরেক্টরিতে সেভ করতেছি সেটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ডেস্কটপে আমি ডেস্কটপ ফোল্ডারে সেভ করছি, যাতে করে সহজে পরবর্তীতে খুঁজে পাওয়া যায়। তোমরা তোমাদের মতো যে ফোল্ডারে ইচ্ছা সেখানে রাখতে পারো, কোনো সমস্যা নাই। তবে ডেস্কটপে রাখলে কিছু সুযোগ সুবিধা রয়েছে, তোমরাও রাখো, আমি মনে করি ইন ফিউচারে বুঝতে পারবা কী কী সুবিধা শেখার জন্য আসলে। সো আমি ডেস্কটপে রেখে আমি নাহিদ24 ফাইল নেম নাহিদ24 লিখলাম। লেখার পরে আমি .html দিই, তাহলে ভালো হবে। .html দিলে ভালো হবে। এবং সেভ অ্যাজ টাইপ, মানে এটা কোন টাইপের, এটা আসলে আমার HTML ফাইল। সো আমি এখানে খুঁজে বের করব হাইপার টেক্সট কোথায় লেখা আছে। এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলে যদিও আসলে HTML লেখার প্রয়োজন হয় না, হ্যাঁ, মানে .html লেখার কোনো প্রয়োজন হয় না, কারণ অলরেডি ওটা বুঝে নেয় যে এটা আসলে HTML ফাইল। তারপর আমি লিখে দিলাম যে nahi24.html দিয়ে সেভ করে দিলাম। সো সেভ করে দেওয়ার পরে আসলে সুন্দর একটা কালার চলে আসছে, যে আসলে ব্লু অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন একটা কালার চলে আসছে। তো সেভ করার পরে কি হলো, এই যে আমার ডেস্কটপ, এই ডেস্কটপের মধ্যে একটা ফাইল হইলো নাহিদ24 নামে। এই ফাইলটা আমি এই জায়গায় এনে রাখলাম, ভবিষ্যতে যাতে আমাদের সহজে বোঝা যায়। আমি এই জায়গায় গুগল ড্রাইভের পাশে এনে রাখলাম। তো আমি এখন এই ফাইলটা ওপেন করতে যাচ্ছি। এখন রাইট বাটনে ক্লিক করলে ওপেন বা ওপেন উইথ গিয়ে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে যদি আমি সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে পেজ চলে আসছে ভিজিট নাহিদ24। হ্যাঁ, এবং আমি বলেছি যে ভিজিট nahiদ24.com এ ক্লিক করলে যেন, মানে ভিজিট nahiদ24 এ ক্লিক করলে যেন nahiid24.com এ যায়। আমি ক্লিক দেই, এই যে চলে আসছে nahiid24.com। তার মানে আমার এই HTML কাজটা সম্পন্ন হয়েছে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে এই যে টাইটেলে আমি যে লিখেছি নাহিদ24 হোম পেজ, এটা কোথায় গিয়েছে? এটা হচ্ছে এই যে নাহিদ24 ওয়েবসাইটের সবার উপরে এই যে ছোট করে নাহিদ24 হোম পেজ লেখা দেখতে পেরেছো আশা করছি, নাহিদ24 হোম পেজ, এটাই হচ্ছে টাইটেল, ছোট একটা বিষয় টাইটেল। এবং এইখানে ভিজিট নাহিদ24 ক্লিক করলেই nahiid24.com ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখন তাহলে যারা মোবাইল ইউজার তারা কিভাবে টেস্ট করবে? ওই যে বলেছিলাম মোবাইলে গিয়ে লিখতে হবে যে HTML অনলাইন এডিটর, এখানে গিয়ে এই যে আমি পাবো অনলাইন এডিটর, এইখানে গিয়ে আমরা ট্রাই ইয়োরসেলফে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যা যা লিখেছি সেই তাই বিষয় এখানে লিখব। তো আমার এখানে লেখাই ছিল, আমি কপি করে এখানে এনে বসাই দিলাম। সো তোমরা কি করবে, হাতে মোবাইলের মধ্যে এখানে আসলে লিখবে, এক এক করে লিখবে, লেখার পরে রানে ক্লিক দিবে। তাহলে রানে ক্লিক দিলে কি হয়ে গেল, এই যে দেখো এখানে চলে আসছে ভিজিট নাহিদ24। তার মানে এই ভিজিট নাহিদ24 আর আমার কম্পিউটার ভিজিট নাহিদ24 একই। সো এখন আমি ভিজিট নাহিদ24 যদি ক্লিক দিই, তাহলে এই যে nahiid24.com চলে আসলো। তার মানে কি একই বিষয়, যাদের মোবাইল রয়েছে সে মোবাইল দিয়েও আসলে এই HTML টেস্ট করতে পারবে, এটার জন্য তার কম্পিউটারের প্রয়োজন হবে না। তাহলে আমরা একটা অ্যাট্রিবিউটের কাজ দেখলাম, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে href অ্যাট্রিবিউট। এই href অ্যাট্রিবিউটটা কি করলো, এ ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করলো, এবং href কি করলো, একটা অন্য জায়গায় একটা লিঙ্কে প্রবেশ করে নিয়ে গেল, সেটা nahiid24.com হোক বা যে কোনো ওয়েবসাইট হোক, সেখানে ক্লিক করে নিয়ে গেল। এ ট্যাগের মধ্যে href অ্যাট্রিবিউটের কাজটা আমরা দেখলাম। হ্যাঁ, একটা অ্যাট্রিবিউটের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো আমরা এখানে যে ট্যাগটা, এই ট্যাগের পরে href, এইটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। তো hrefটা হচ্ছে নেম এবং এটার ভ্যালু হচ্ছে সেই nahiid24.com, সেই কোটেশন মার্কের ভিতরে যে জিনিসটা থাকবে সেটাই হচ্ছে ভ্যালু। এখানে যদি ইমেজ সাইজ থাকে তো ওই সাইজটা হবে অ্যাট্রিবিউট নেম, আর সাইজটা কত 12, 14 ওইটা কোটেশন মার্কের ভিতরে থাকলে সেটা হবে অ্যাট্রিবিউট ভ্যালু। যদি ফন্ট সাইজ থাকে ফন্ট সাইজের ওই কথাটা হবে অ্যাট্রিবিউট নেম, এবং সাইজটা কোটেশন মার্কের সেটা সাইজটা কত হবে সেটা হবে ভ্যালু। আশা করছি বুঝতে পারছো। এই যে পাশের ছবিতে বোঝাই দিয়েছি বেসিক পার্ট অফ HTML, যে প্রথমে HTML ওপেনিং, তারপরে HTML ক্লোজিং, তারপরে হেড ওপেনিং, তারপরে হেড ক্লোজিং, তারপরে টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং, টাইটেলের মধ্যে যা খুশি দাও। এখন এই যে হেড ওপেনিং থেকে হেড ক্লোজিং পর্যন্ত যে সেকশনটা, এটাকে বলা হয় হেডার,
আর বডি ওপেনিং ক্লোজিং ওইটা হচ্ছে বডি, আর পুরোটা হচ্ছে HTML। ঠিক আছে, তো উপরে যে আলোচনা করলাম এটার সংক্ষিপ্ত পরিচিতি হচ্ছে এরকম যে HTML ওপেনিং, HTML ক্লোজিং, হেড ওপেনিং, হেড ক্লোজিং, টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং, বডি ওপেনিং, বডি ক্লোজিং। আশা করছি এগুলো কোন কাজেই ব্যবহার করা হয় বুঝতে পেরেছো। তো আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে হেডিং ট্যাগ, মানে এই দিকে ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে এগুলো পরবর্তী ক্লাসে দেখবো, কারণ এগুলো অনেক বড় একটা করে বিষয়। সো আমরা দেখবো যে H1 ওপেনিং, H1 ক্লোজিং, H1, H2, H3, এই হেডিং ট্যাগগুলোর আসলে কী কাজ, মানে কীরকম দেখায় এই জিনিসটা আমরা একটু বাস্তবে দেখবো। সো আমরা নোটপ্যাডে যাই, আমাদের যে জায়গায় যে ফাইলটাতে কাজ করা ছিল সেটাই থাক। তো এখানে আমরা একটা কাজ করেছি nahid24.com, visit nahid24.com, ওইটার পরবর্তী লাইনে আমরা কাজ করি, ওটা কাজ করছি তো ঠিক আছে, ওটা থাক। তো এখন আমরা যেটা দেখবো যে H1 ওপেনিং করব এবং H1 ক্লোজিং করব। তো H1 ওপেনিং এবং H1 ক্লোজিং, তো এর ভিতরে আমি যেটা লিখবো সেটাই হচ্ছে আমার কন্টেন্ট। হ্যাঁ, সেটাই হচ্ছে আমার কন্টেন্ট। এখন এই আমার কন্টেন্ট হবে যে দিস ইজ, আমি জাস্ট একটা টেক্সট আর কি, দিস ইজ Nahid24 ইউটিউব চ্যানেল, যে এটা হচ্ছে Nahid24 ইউটিউব চ্যানেল। তো এটা লিখে আমি এখন সেভ দিব, ফাইলে গিয়ে সেভ দেই। সেভ দেওয়ার পরবর্তীতে আমরা যে ফাইলটা পাবো, এদিকে তো আমাদের ফাইলটা রয়েছে Nahid24, সো এটাকে গিয়ে আমি আবার ওপেন করতে পারি, অথবা এদিকে কিন্তু আমার অলরেডি একটা পেজ ছিলই। হ্যাঁ, এদিকে Nahid24 পেজ ছিল, এই যে পেজটা। সো এই পেজটাকে যদি আমি রিলোড দেই তাও কিন্তু সেম কাজ হবে, এই যে রিলোড বাটনে যদি ক্লিক দিই তাও কিন্তু সেম দিস ইজ Nahid24 ইউটিউব চ্যানেল, সেম এই জায়গায়ও কিন্তু মানে একই জিনিসটাই আসবে, মানে বারবার আমাকে ফাইলটা ক্লিক না করে এখানে তো পেজটা রয়েছে এটাকে রিলোড দিলেই কিন্তু হয়ে যায়। তো ভিজিট Nahid24 আর নিচে লেখা হয়েছে দিস ইজ Nahid24 ইউটিউব চ্যানেল। সো এই H1 দিলে এরকম আসে, ঠিক আছে, H1 দিলে এরকম আসে। এখন দেখবো যে H2 দিলে কীরকম আসে সেটা দেখার জন্য। হ্যাঁ, সো আমি এই যে H1 এটা কপি করব, করে নিচের দিকে আমি লিখে এখানে দেব H2 ওপেনিং এবং এখানে দেবো H2 ক্লোজিং, দিয়ে আমি দেখবো যে আসলে কীরকম দেখায়। হ্যাঁ, এটা দিলাম সেভ, তারপরে এখানে রিনিউ দিলাম, মানে এখানে রিফ্রেশ দিলাম, দেখো এর থেকে একটু ছোট হয়ে গেল, তাই না, দিস ইজ Nahid24 ইউটিউব চ্যানেল। তো এভাবে আমরা H3 দিয়েও চেক করি, তো H3 দিয়ে চেক করব যে আসলে কীরকম দেখায়। ওকে, H3 দিব, দিয়ে আসলে কীরকম দেখায়, দিয়ে আমি ফাইল দিয়ে সেভ দিব। তো এখানে আমি এখন রিফ্রেশ দিব, তাহলে তার থেকে আরেকটু ছোট। হ্যাঁ, তো এইভাবে তোমরা এক্সপ্লোর করবে। এখন এই জিনিসটা তোমার মোবাইলেও যদি তুমি চেক করতে চাও, সো মোবাইলের যে তোমার পেজটা ছিল ওখানে গিয়ে যদি এই ফাইলটা দিয়ে তুমি রান বাটনে ক্লিক করো তাহলে এই যে চলে আসবে ভিজিট Nahid24, দিস ইজ Nahid24 ইউটিউব চ্যানেল, দিস ইজ Nahid24 ইউটিউব চ্যানেল, দিস ইজ Nahid24। সো একটা বেশি বোল্ড বা বেশি বড় সাইজ, আর একটু কম, সো এটা নিজে এক্সপ্লোর করা হলো। তাহলে দেখো মোবাইল ইউজার, কম্পিউটার ইউজার সবাই কিন্তু মানে HTML এর বেসিক জিনিসটা শিখলাম। হ্যাঁ, শুধু HTML বেসিক না, ওয়েব ডিজাইনেরও বেসিক পরিচিত অনেক কিছু শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু অ্যাডভান্স যে বিষয়গুলোর জন্য সবাই অধীর আগ্রহে বসে আছো যে HTML শিখবো, অনেক কিছু শিখবো। আমি কিন্তু চাইলেই শুরুতেই এটা শুরু করে দিতে পারতাম। হ্যাঁ, শুরুতেই তোমাদেরকে HTML একদম এই জায়গায় নিয়ে আসতে পারতাম। এর ফলে কি হতো, তোমাদের মানে কিছু জিনিস গ্যাপ হয়ে যায়, তো তোমার পরীক্ষায় ভালো করতে না। এবং আমি চাই না কিন্তু তোমাদের গ্যাপ হয়ে যাক, তোমরা আমার জন্য পরীক্ষাটা খারাপ করো। তোমরা মানে ক্লাস করলা, পরে গিয়ে বলবা যে পরীক্ষা ভালো হয় নাই, কী পড়াইছে, কোত্থেকে প্রশ্ন আসছে কিছু বুঝে নেই। এই জিনিসগুলো যেন বলতে না হয়, এই জন্য শুরুতে আমি এই ওয়েব ডিজাইন পরিচিতি সম্পর্কে কিছু মানে কথা বলেছি। তো যাই হোক, আশা করছি পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে এবং ভালো কিছু পাবে বলে আশা করছি। এবং যাওয়ার সময় বলে রাখছি, আমি কিন্তু পড়াচ্ছি আইসিটি ম্যাজিক বই থেকে। তোমাদের যদি মনে হয় যে নাহিদ ভাই সহজে শেখাচ্ছে, সো নাহিদ ভাইয়ের 3টা বই রয়েছে এইচএসসির, বাংলা, ইংলিশ, আইসিটি, বাংলায় প্লাস ইংলিশে প্লাস আইসিটি ম্যাজিক, 3টাই সংগ্রহ করতে পারো nahid24.com থেকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।